গল্প বুনোল বাঘা তেঁতুলের মালিথা ভিলা। সূচনা পর্ব। লেখনীতে রোজা রহমান। মালিথা ভিলা যা একটি আস্ত ভালোবাসার প্রাসাদ, যেখানে বাস করে এক একটি সুখেরা, তাদের সুখের খনির অভাব নেই। সুখমিশ্রিত প্রাসাদে সব রত্নখনিদের আনাগোনা। তিন ভাই এবং তিন জাতে মিলে এই ভালোবাসার প্রাসাদের অটুট মেলবন্ধনে এক অদম্য সৃষ্টি, যেখানে আছে ভাইয়ে ভাইয়ে এবং যায় যায় অগাধ ভালোবাসার সন্ধি। এক স্বপ্নপুরীর রত্নখনির সুখসন্ধি মিশ্রিত সৃষ্টি মালিথা ভিলা। বলো আম্মু, বলো আম্মু, বর্ষণ কোথায়? এই বর্ষণ কি ভাইয়া হয় তোর? মায়ের কথায় তীব্র নাচক জানাতে কুজ্জ বলে উঠল, না হো শুধু বর্ষণ। কুয়াশা ক্রোধ মিশ্রিত স্বরে বলল, বাপের মতোই একদম ঘাড়তারা হয়েছে। বাপের যেমন জন্মের পর থেকে ঘাড়ের রোগ একটা তোত্তারা, মেয়েরও ঠিক তেমন। পাশ থেকে শশী শুনে জোরে শব্দ করে হেসে উঠল। আজমিরা কুয়াশার কথায় চোখ রাঙানি দিল। জাকিয়া আর আম্বিয়া নিজেদের কাজে ব্যস্ত। বাড়িতে তোড়জোড় চলছে সব গোছানোর। তারা ফ্যামিলি ট্রিপে যাবে। প্ল্যান হয়েছে কক্সবাজার এবং সেন্ট মার্টিন। যাবে মালিথা ভিলার প্রতিটি সদস্য এবং রিজভি, স্মৃতি, তাদের ছেলে সানভি, এদিকে মিহির আর ঈশা। সেসবই সব প্ল্যান হয়েছে। বসার ড্রয়িং জুড়ে বাড়ির মেয়েদের রাজ, ছোট্ট শ্রাবণ নিজের মতো খেলতে ব্যস্ত। বর্ষণ এখানে নেই, তাই কুজ্জ খুঁজছে। মায়ের শেষ কথাগুলো কুজ্জর ছোট্ট মাথায় ঢুকল না, কিন্তু সে বাপের কথা বলাতে তেতে উঠে বলল, তুমি আমার বাবাকে কি বলতো তুমি? রাগত স্বরে বলে দুই কোমরে হাত দিল। ভঙ্গিমাটা এমন যেন কোনো পাকনা বুড়ি তার মেয়েকে শাসন করছে। কুয়াশা সেদিকে তাকিয়ে মিটমিট করে হেসে নিল একটু। এরপর গাম্ভীর্য রেখে বলল, তোর বাপ আমার স্বামী, তুই বাপের হয়ে মায়ের উপর ঝাড়িপাড়ি নিচ্ছিস। কুজ্জর সাথে সেও ঝগড়া করে এমনভাবে। শিশিরের উপর জোর দুইজনে সমানতালে খাটায়। কুজ্জ ফের নাচক করে বলল, না, আমাল বাবা তোমাল কেউ না। জাকিয়া এবার বলে উঠলেন, হ্যাঁ আমার ছেলে, তোদের কেউ না। শিশির একমাত্র আমার ছেলে। তা শুনে কুয়াশা আর কুজ্জ একসঙ্গে বলে উঠল, তুমি চুপ থাকো। জাকিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। যাক বাবা। এতক্ষণ মা মেয়ে মিলে ঝগড়া করছিল, চুপ করাতে তিনি বললেন বলে এখন তাকেই চুপ করতে বলছে। সব মিটমিট করে হাসছে। বৃষ্টি কাপড় ভাঁজ করতে করতে এতক্ষণ পর বলল, দেখেছো আম্মু, এখন দুইটা মিলে তোমাকেই ধমকাচ্ছে। আমে দুধে এক হয়ে গেল আর তুমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছ। বলে ঠোঁট টিপে হাসল। এদিকে আম্বিয়ারা সবাই জোরে হেসে দিয়েছে। কুয়াশা আর কুজ্জ চেয়ে আছে একে অপরের দিকে। সে সময়ে তুষার এলো। আজ সে বাড়িতে এলো আগামীকাল তাদের ট্যুর বলে। এসেই সদর দরজা অতিক্রম করে হাসি শুনে সুধাল, কি নিয়ে হাসাহাসি হচ্ছে শুনি? এত আনন্দ কিসের জন্য? আমি কি কিছু মিস করে ফেললাম? তুষারের কণ্ঠ এবং তুষারকে দেখে কুজ্জ পিছন ঘুরে লাফিয়ে উঠে বলল, ওহ বলো চাচু। বলেই সে এক দৌড়ে তুষারের কোলে ওঠার জন্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বলে উঠল, বলো চাচু তুমি এ থেকে। তুষার হেসে হাতের জিনিসগুলো সেখানে রেখে কুজ্জকে কোলে তুলে নিল, গালে চুমু এঁটে বলল, হ্যাঁ আমার ছোট আম্মা বড় চাচু এসেছি। এবার জমিয়ে মজা হবে। ইয়ে আমলা মেলা মজা করো। বলতে বলতে দুই হাত প্রসারিত করে দেখালো কতটা মজা তারা করবে। হ্যাঁ মেলা মজা করব। বৃষ্টি হেসে বলল, তোমার মেয়ে আর বোন এতক্ষণ ঝগড়া করছিল, আম্মু বলেছে বলে আম্মুকেই ঝাড়ি দিয়েছে দুটো মিলে। তুষার শুনে একবার কুজ্জর দিকে তাকিয়ে কুয়াশার দিকে তাকালো। বলল, আমার ছোট আম্মুর সাথে ঝগড়া করছিলি কেন রে কুসু? আর বড় আম্মুকেই বা ধমক দিয়েছিস কেন? হ্যাঁ এখন সবাই মিলে আমাকে বকো। বলেই গাল ফুলাল তার বড় ভাইয়ের কাছে আহ্লাদি হতে। তুষার মুচকি হাসল, বলল, কাউকেই বকব না। সবাইকে জেলে পুরে দেব, সোজা হবে। ঝগড়া করার অপরাধে এই পানিশমেন্ট গ্রান্টেড করা হবে। সবাই খিলখিল করে হেসে দিল। এদিকে বাবার কথা পেয়ে বর্ষণ ছুটে আসতে গিয়ে উপর থেকেই দেখল বাবার কোলে অলরেডি কুজ্জ রাজ করে আছে। বিরক্তি মুখশ্রীতে এসে ভিড় জমাল। নামতে নামতে রাগান্বিত স্বরে বলল, এসেই ছেলের খোঁজ না নিয়ে ওই কুলঝুটি কাকাতুয়াকে কোলে চড়িয়ে নিয়েছ। ছেলের খোঁজ কি লাগে না? বর্ষণের তেতে ওঠা কথায় তাকালো সব ওর দিকে। তুষারও তাকিয়ে দেখল ছেলে রেগে গেছে। শ্রাবণ ড্যাব ড্যাব করে সব দেখছে বসে। সে টুকটাক হাঁটতে পারে।
কুজ্জ চোখ ছোট ছোট করে বর্ষণের দিকে তাকালো। তুষার ছেলের অভিমান বুঝে বলল, উহু, আমার বাবার কি আমি খোঁজ না নিয়ে থাকতে পারি? আমার বাবার খোঁজ নেব বলেই তো এত কিছু। বলতে বলতে এগিয়ে গেল ছেলের দিকে, কুজ্জ এখনো কোলে তাকিয়ে আছে বর্ষণের পানে। বর্ষণ কুজ্জকে এক নজর দেখে বাবার উদ্দেশ্যে বলল, লাগবে না খোঁজ নেয়া, কুলজুটির খোঁজ নাও, বলেই মায়েদের কাছে গিয়ে কুয়াশাকে জড়িয়ে ধরল। তুষার ফস করে নিঃশ্বাস ফেলল। কুয়াশা বর্ষণকে আগলে নিয়ে বলল, আব্বু, কুজ্জ তোর বোন হয়, আর বাবা এতদিন পর আসল বাবার কাছে যা। আমি কুজ্জকে নিচ্ছি, রাগ করতে নেই সোনা, বলে উঠে গেল কুজ্জকে নিতে। তখন বর্ষণ বলল, লাগবে না, থাক, আমি রাগ করিনি, বলে এগিয়ে গেল তুষারের দিকে। তুষার মুচকি হাসল। বৃষ্টিরা সব তাকিয়ে দেখছে। এতক্ষণ পর শ্রাবণ হাত বাড়িয়ে বলে উঠল, তাচু তাচু। এতক্ষণ পর এই ক্ষুদে সদস্যকে চোখে পড়ল। তুষার বর্ষণকে আদর করে এগিয়ে শ্রাবণকেও কোলে তুলে নিল। সবাইকে আদর করে চকলেট দিল। সবার সাথে আলাপ করল। শশী তুষারের আনা সব জিনিসগুলো রান্নাঘরে নিয়ে গেল আর খেলনাগুলো সবাইকে দিয়ে দিল। ওরা খেলনা পেয়ে সব খেলতে লাগলো আনন্দে। তুষার উপরে গেল ফ্রেশ হতে। বৃষ্টিও তখন উঠে গেল, বাকিরা নিচে রইল। দুপুর সময়ের পর শিশির আর নিহার এলো। শিশিরের আজ কোর্ট ছিল। নিহার ছুটিতে এসেছে, তাই শিশিরের সাথে গিয়েছিল। এসেই দুই ভাই মিলে তুষারকে পেয়ে আনন্দিত হলো। আলাপ করলো কিছুক্ষণ। ফ্রেশ হবে বলে চলে এলো। তুষার বসে আছে বসার ঘরে। বৃষ্টি একবারে গোসল সেরে নিচে এলো। শাশুড়িদের সাথে দুপুরের খাবার গোছাতে ব্যস্ত হলো। জাকির মালিথা, জাহিদ মালিথা নামাজ পড়ে নিচে নামলেন। তুষারের সাথে আগেই কথা হয়েছে। এখন আবার গল্প জুড়লেন। ডিপার্টমেন্টের সব কাজ কামের খোঁজ নিলেন। হিমেল বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছিল। অনেকদিন পর বাড়িতে এসেছে গতকাল। এসেই তুষারের সাথে কথা বলে গোসল সারতে চলে গেল। শশী গোসল করে মাত্রই বের হয়েছে। নিহার থাকলে সে শাড়ি একটু বেশি পরে। এই যেমন এখন শাড়ি পরে বের হয়েছে। আকাশি রঙা কটন সুতি শাড়ি। বেশ সুন্দর ডিজাইন। নিহার গোসল সেরে বসেছিল বিছানায়। বসা বলতে ল্যাপটপে কিছু করছে। শশীকে শাড়ি পরে ভেজা চুলে তোয়ালে প্যাঁচিয়ে বের হতে দেখে তাকালো। এরপর চোখ আবার পুনরার ল্যাপটপে নজর রেখে বলল, শাড়িতে আমার বউকে এত ছোট লাগে কেন? এত বাচ্চা মেয়ে বিয়ে করেছিলাম আমি। তো বুড়ি বিয়ে করেছিলেন নাকি? না, বাচ্চাই বিয়ে করেছিলাম, এই জন্যই তো আমাকে 2টা বছর অপেক্ষা করতে হয়েছিল। শুধু এক খোঁটা চিবিয়ে কথাটা বলে মিররের সামনে চলে গেল। নিহার মিটমিট করে হাসছে আর কাজ করছে। কিছু প্রসাধনী মুখে নিল, এরপর চুলটা সামান্য আঁচড়ে বলল, আসুন, খাবার সময় হয়ে গেছে। তুমি এগো, আমি আসছি। আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল শশী। নিহার হাতের কাজটা সেরে উঠে পড়ল ল্যাপটপ রেখে। তাদের ট্রিপের রিসর্ট বুকিং দায়িত্ব তার উপর এসে পড়েছে। সেটাই করছিল এতক্ষণ। শিশির একবারে গোসল সেরে বের হয়েছে। কুয়াশা কুজ্জকে তৈরি করাচ্ছিল। গোসল করিয়ে পরিপাটি আরও কি। শিশির কালো টি শার্ট আর ট্রাউজার পরে মাথা তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, আমার বাবা আগামীকাল কোথায় যাবে যেন? সেন্ট মার্টিন। শুনতাই কুয়াশা জোরে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে শিশিরের দিকে তাকালো। দেখল ভ্রু কুঁচকে চেয়ে আছে সে। এদিকে মেয়েটাও তার দিকে চেয়ে। শিশির কটমট করে বলল, হাসলি কেন তুই? হাম বলো হাতলে কেন তুমি? দুইজনের প্রশ্নের কাছে সে বকা বনে গেল। হাসল তো সে তার মেয়ের এত সুন্দর করে সেন্ট মার্টিন বলা শুনে। এখানে দোষের কি হলো? বলল, হাসি পেল তাই হাসলাম। হাসি পেলটা কি নিয়ে তোর? তোমার মেয়ের সেন্ট মার্টিন শুনে? তুই আমার মেয়ের কথা শুনে হাসি ওড়াস? কুয়াশা হতবাক হয়ে চেয়ে রইল। এমনভাবে শিশির বলছে যেন মেয়ে তার একার। সে এবার ভ্রু কুঁচকে বলল, তুমি এমন ভাব বলছো যেন মেয়েটা তোমার আর আমার সতীনের মেয়ে। আমার দ্বিতীয় বউই আনতে হবে দেখছি। আমার মেয়েকে নিয়ে তার আপন আম্মুই হাসি ওড়ায়। আমার মেয়ের জন্য দ্বিতীয় আম্মু আনবো, কি বলো বাবা, তুমি রাজি তো? চলবে দ্বিতীয় আম্মুতে? কুয়াশা হতবাক হতবুদ্ধি হয়ে গেল। চোখ মুখে ক্রুদ্ধতা ক্রমেই বাড়তে থাকলো। কুজ্জ কুয়াশার দিকে একবার তাকালো। দ্বিতীয় আম্মু বলতে কি বুঝিয়েছে সে বেশ বুঝেছে। হেসে উঠে বলল, হাম বাবা, তুমি আমার জন্য আরেকটা আম্মু আনো।
এই আম্মু পতা আমাতে ভালো বাতে না। শুধু বকে আল ঝগলা কলে। ঝগলাতে আম্মু নিব না, আমি ভালো আম্মু চাই আমাল। শিশির ঠোঁট টিপে হেসে এগিয়ে গেল, কুয়াশার মুখাবয়ব দেখে পৈশাচিক এক আনন্দ উপভোগ করল। এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে কুয়াশাকে বলল, কিরে, তুই রাজি তো? আমার মেয়ে কিন্তু রাজি। তুই রাজি না হলেও চলবে। আমার মেয়ের জন্য আমি সব পারবো। দুইটা কেন, প্রয়োজনে সুন্নত 4টা বিয়েও করতে পারবো। আফটার অল আমি আমার মেয়ের বেস্ট ফাদার বলে কথা। বলেই চোখ টিপল কুয়াশা এবার ফুঁসে উঠল, যদিও মেয়ের সামনে হাতাহাতি হয় না, তবে হাতের চিরুনি তাক করে বলল, খুনো করে ফেলবো এক্কেবারে। বাপ মেয়ের মগের মুল্লুক নাকি সব। বলেই আস্তে স্বরে বলল, আর করাচ্ছি সুন্নত কাজ। রাত আসতে দাও। কুজ্জ স্পষ্ট শুনতে পারল না, তাই বুঝতেও পারল না। শিশির নিজের হাসিটাকে লুকিয়ে চোখ রাঙানি দিল। কুয়াশা আবার বলল, আর তুই? তুই আমার পেট থেকে আদৌ হয়েছিলিস নাকি রে? নাকি হসপিটালে পাল্টে গেছিলি? আমার মেয়ে হয়ে তুই আমার জন্য সতীন আনতে চাইছিস? এটা আমার মেয়ে কি করে হয়? এখন তো রীতিমতো আমার সন্দেহ হচ্ছে তোর বাপের উপর। শিশির ভ্রু কুঁচকে চায়ল। কি বোঝাতে চাইছে এই গোবর ঠাসাটা? বাপের উপর সন্দেহ মানে? তুই কি বলছিস আর বোঝাচ্ছিস? যা বললাম তাই, আর যা বুঝলে তাই। এখন সত্যি স্বীকার করো সব। শিশির দাঁতে দাঁত চেপে কটমট নজরে তাকালো কুয়াশার দিকে। কুজ্জমা আর বাবার ঝগড়া উপভোগ করছে, হেসে কুটি কুটি প্রায়। বাবা যখন মায়ের সাথে এমন তর্ক করে ঝগড়া করে তার বেশ লাগে, কুয়াশা বলল। চোরের মায়ের বড় গলা দেখাতে আসছে। ফাজিল, তুই রীতিমতো আমাকে কলঙ্কিত করছিস। ঠিক করেছি। এই মেয়ে কি করে আমার বিরুদ্ধে কথা বলে তবে? কারণ এ সত্যি তোর মেয়ে না, আমার মেয়ে। তোকে শুরু থেকেই তো বলে আসছি আমার মেয়ে। কুয়াশা কিরমির করতে করতে বলল, একায় কিভাবে পয়দা করলে শুনি? নাকি আকাশ থেকে টুপ করে পড়েছে? আকাশ থেকে না পড়লেও আমার দ্বারাই পৃথিবীতে এসেছে। কুয়াশা হতবাক হয়ে চোখ ছোট ছোট করে চেয়ে রইল। এদিকে শিশির উচিত কথা বলে মেয়েকে নিয়ে বিদায় হলো। হাসি তার ঠোঁটে ঝুলছে। কুয়াশা ফুঁচতে লাগলো, পরাজিত হয়ে চেঁচিয়ে বলল, বাপ, মেয়ে একদম আমার কাছে আসবি না। পীড়িত দেখাতে এলে খবর আছে দুইটোরই। দুইটা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস। রাজাকারের বংশধর এক একটা। আমরা না, সেটা তোরা। শিশির যেতে যেতে উত্তর করল, নিচে দুপুরের খাবার সব একসাথে বসেছে। তুহিন নেই শুধু। সে আসবে বিকেলে, ব্যাংক থেকে এখনো ফিরেনি। দুপুরের খাবার খেতে খেতে জাকির মালিথা বললেন, কয়টায় রওনা হবে ঠিক করলে? এখান থেকে আগামীকাল সকাল 10টায় রওনা দেব ঢাকার উদ্দেশ্যে, এরপর ঢাকা থেকে টেকনাফ, টেকনাফ থেকে দ্বীপের উদ্দেশ্যে। এটাই ব্যাটার হবে মনে করছি। যেহেতু আমরা আগে সেন্ট মার্টিন দ্বীপে যেতে চাচ্ছি। শিশিরের কথায় জাহিদ মালিথা বললেন, এটাই ব্যাটার হবে। টেকনাফ থেকে কি সে করে যাবে ঠিক করেছ? নিহার উত্তরে বলল, জাহাজে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, এখন শুধু যাবার অপেক্ষা। আর রিসর্টও কনফার্ম করে এসেছি। শশী নিহারের দিকে তাকালো, জাহাজে ওঠার শখ সব থেকে তার বেশি। বাইনা সেই ধরেছিল। জাকির মালিথা বললেন, যেমন সুবিধা এবং যাত্রা ভালো হয় তেমনটা করো। এতগুলো মানুষ এবং ছোট ছোট বাচ্চা আছে যেহেতু। সম্মতি দিয়ে ওরা আরো টুকিটাকি গল্পের মাঝে খাওয়া শেষ করল। বিকেলের পরে রিজভিরা সহ মিহির ঈশাও চলে এলো। সৌরজদের বলা হয়েছিল কিন্তু সিমি অসুস্থ থাকায় রাজি হয়নি ওরা। রিজভিরা আসতেই বাড়িটা আরো হৈহুল্লোড়ে পরিণত হলো। বিকেলে বসে সবাই আরো যাবতীয় ঘোরার প্ল্যান করতে লাগলো। তুহিনও চলে এলো তখন। বিকেলে আড্ডাতে ট্যুর প্ল্যান করে সব ঠিকঠাক করা হয়ে গেছে। হই হুল্লোর সাথে বেশ রান্নাবান্নার পোশরা তৈরি হচ্ছে। রিজভি, মিহিরদের জন্য ভালো ভালো খাবার তৈরি হচ্ছে। এছাড়া জাকিয়া বলেছেন বাচ্চাদের জন্য বাড়ির খাবার নিতে। বাহিরের খাবারে শরীরের জন্য ক্ষতিকর হবে। সেই হিসেব করে বৃষ্টি, কুয়াশা, ইয়াসমিন, শশী মিলে রান্নাঘরে লেগেছে। সাথে আছে ঈশা, স্মৃতি। শিশিররা সবাই এখন বাহিরে গেছে। বাড়ির বড়রা নামাজ পড়ে এসে ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে খেলছে। জাকির মালিথা, জাহিদ মালিথা ঘরেই আছেন। বিশ্রাম নিচ্ছেন। রাতের রান্না করছে আর গল্প করছে বউরা। ইয়াসমিন ঈশাকে গল্পের মাঝে বলল, হ্যাঁ রে ঈশা, বেবির প্ল্যান করছিস না?
প্রশ্নটা শুনে ঈশার চোয়াল দয় লালাভ হয়ে এলো। লজ্জায় নুয়ে রইল। বাকিরা মিটমিট করে হাসছে। ইয়াসমিন আবার বলল, ওমা, লজ্জা পাবার মতো কি বললাম আমি? এত লজ্জার কি হলো? বেবি তো লাগবেই। কুয়াশা ফ্রন কেটে বলল, আরে বুবু, সেন্ট মার্টিন কি এমনি এমনি যাচ্ছে? হানিমুনটা করতে দাও, বেবি চলে আসবে। পায়ে হেঁটে আসবে নাকি? শশীর আজগুবি প্রশ্নে আবার হাসির রোল পড়ল। হাসল শশীও। মেয়েটার বাচ্চামি কথা এখন অবধি গেল না। স্মৃতি বলল, না, পায়ে হেঁটে আর আসে নাকি? তা তোমরাও এখনো বসে আছো কেন? তোমরাও কি আগামীকালের হানিমুনের অপেক্ষায় আছো? এবার শশী জব্দ হয়ে গেল। রক্তিম বদনে সেই কথার খেই হারিয়ে ফেলল। সবাই আবার হাসল। বৃষ্টি বিরিয়ানির জন্য খাসির মাংস কষাতে কষাতে উত্তর করল, কেন এবার লজ্জায় নুয়ে পড়ছিস কেন? উত্তর কর। আরে ভাবি, থামো তো। সবাই হেসে ফেলল। ইয়াসমিন ঈশাকে বলল, এবার আর দেরি করিস না, তোদের তো সব গোছানো হয়ে গেল। এইবার তৃতীয় কাউকে আনো, পরিবারের বাচ্চার খুব মূল্য রে। সবাই নীরব হয়ে গেল। এখানে প্রত্যেকেই এখন বোঝা ধরেছে একটা সন্তানের কতটা মূল্য পরিবারে, সংসারে। কুয়াশা মিষ্টি হেসে বলল, হ্যাঁ বুবু, ঠিক বলেছ। সন্তান যে কতটা মূল্যবান জিনিস এখন বুঝি। মেয়েটা মা বলে ডাকলে বুকে শান্তি অনুভব করি। প্রসন্ন হাসি। সবাই হাসল। ঠোঁটে হাসি ঝুলিছে। ঈশা বলল, মিহির বলেছে এবার বাচ্চা নেবে। আমার জন্যই এত লেট, আমি এতদিন না করতাম। এখন আমারও একটা ব্যস্ততার প্রয়োজন। ও সারাদিন কলেজে থাকে, আমি বাসায় একা থেকে বড় হই। স্মৃতি বলল, হ্যাঁ, বেবি নিয়ে নে, আমরা সবাই এবার ঘনিষ্ঠ আত্মীয় হয়ে যাব। আমার ছেলের জন্য একটা বৌমা আনো, বিয়ে করিয়ে বেআইন হয়ে যাব, বুড়ো বয়সে সুখ দুঃখের গল্প করব। স্মৃতি থামতেই আবার হেসে উঠল সবাই। গল্পতে, হাসিতে রান্না প্রায় শেষের পথে চলে এলো। এদিকে বসার ঘর জুড়ে বাচ্চাদের হইচই। সানভি আর কুজ্ঝর প্রচুর ভাব। শ্রাবণকে নিয়ে তারা খেলাতে মেতেছে। এদিকে হিংসুটে বর্ষণ তা দেখছে আর লুচি থুক্কু পাকানের মতো ফুলছে, ফস ফস করছে কুজ্ঝর দিকে তাকিয়ে। সানভীর ততলা স্বরে বলল, কুজ্জু, তল আমলা লুকোচুলি খেলি। ইয়ে, লুকোচুলি মজা প্রচুর, চল খেলবো। সানভি শুনে বর্ষণকে বলল, বর্ষণ ভাই, চলো লুকোচুলি খেলবো। না, আমি খেলবো না। তোমরা খেল। না বর্ষণ, তুমি খেলবে। কুজ্ঝর কথায় সে আরো তেতে উঠে বলল, এই কুলঝুটি কাকাতুয়া, বর্ষণ কি রে? বর্ষণ ভাই বল। না, তুমি শুধু বর্ষণ। তীব্র জেদে কুজ্ঝ বলে উঠল। বর্ষণ কটমট করে তাকায়। তার এত সুন্দর নামটার বারটা বাজাতে দেখে তার রীতিমতো রাগ ওঠে। ক্রুদ্ধতা নিয়ে চেয়ে রয়। শ্রাবণ অস্পষ্ট স্বরে কুজ্ঝকে ডাকে, আপ আপ। আপা বলতে পারে না, তাই আপ আপ করে হেঁটে এসে কুজ্ঝর কাছে দাঁড়ালো। কুজ্ঝ নিচু হয়ে শ্রাবণের গালে চুমু আঁকে। বর্ষণ কোলে তুলে নিয়ে বলে, খেলবি তুই? চল খেলি। সানভি কুজ্ঝ শুনে নেচে ওঠে। দাদিরা চেঁচানো শুনে তাকায় গল্পের মাঝে। সানভি বলে, আমি চোল আর তোমরা পালাবে। আমি তোমাদের ধলব। শুনে কুজ্ঝ সম্মতি দেয়। চলে যায়। সানভি চোর হয়। কুজ্ঝ দৌড়ে সোফার পেছনে লুকোতে যাচ্ছিল, কিন্তু বর্ষণ হাত পেরে ধরে রাগী স্বরে বলল, এই ওদিকে কোথায় যাচ্ছিস? পালাতে? বুদ্ধু কাকাতুয়া। ওখান থেকে তো তোকে ধরে ফেলবে। কুজ্ঝ দেখল সত্যি সানভি এখনই এসে দেখে নেবে, তাই সে বলল, তো কোথায় পালাব? আমার সাথে আয়। বলে কুজ্ঝর হাত ধরল আর শ্রাবণকে কোলেই রাখল। ওরা বসার ঘর থেকে গিয়ে পাশে একটা দরজা, সেই দরজা দিয়ে বেরিয়ে বারান্দায় চলে গেল। এখানে আলোয় ঝলমলে হয়ে আছে। বাড়ির আনাচে কানাচেতে আলোময়, তাই সমস্যা হলো না। এই সরু বারান্দা ধরে গেলে স্টোর রুম পড়ে, সেখানে তালা দেয়া, তাই আর এগুলো না ওরা। এখানে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর সানভীর কথা শোনা গেল। ও কুজ্ঝকে ডাকছে। বর্ষণের আবার বিরক্ত বাড়ল। সারাদিন খালি কুজ্ঝ কুজ্ঝ। কুজ্ঝ সানভীর কথা পেয়ে আনন্দ পেল, তাদের খুঁজে পাচ্ছে না সেটায় তার আনন্দ। বলে উঠল, বর্ষণ, সানবী আমাদের পাচ্ছে না, ইয়ে। বলে চেঁচিয়ে উঠল। তৎক্ষণাৎ বর্ষণ মুখ চেপে ধরে বলল, এই চেঁচাচ্ছিস কেন? ও তো জেনে যাবে। কুজ্ঝ তখনই আবার চুপ হয়ে গেল, মুখ ধরে। এদিকে শ্রাবণ নিচে দাঁড়িয়ে চেঁচিয়ে কান্না করে দিল, তাকে বাহিরের মশা এসে কামড়ে দিয়েছে। সেটার জন্য সে কান্না করছে।
ওর কান্না শুনে বর্ষণ কুজ্জ ভয় মেয়ে গেল। কুজ্জ বলে উঠল, ভাইয়া কান্না করছে কেন শ্রাবণ? বর্ষণ এক পলক চায়ুল কুজ্জর দিকে। এই পাকনি যখন ভয় কিংবা বিপদের পড়ে তখন বর্ষণকে ভাইয়া বলে সম্বোধন করে। বিষয়টা একদম কুয়াশার মতো। কুয়াশা যেমন আগে ভয় কিংবা বিপদের কোনো কারণ হতো তখন শিশির পাশে বা কাছে থাকলে ভাইয়া বলে সম্বোধন করত, ঠিক তেমন। যদিও ছোট্ট বর্ষণ এসব জানে না, কিন্তু তারা কি জানে তার চাচু আর ফুপুর প্রতিচ্ছবি সে আর এই কুলচুটি। বর্ষণ কুজ্জর ভয়ার্ত চেহারা দেখে বলল, কিছু হবে না, ভয় পাস না। ও হয়তো ভয় পাচ্ছে এখানে। আমাদের এখান থেকে যেতে হবে, চল। একদম চাচুর কায়দায় সান্ত্বনা দিল। চাচু যেমন এমন সময়ে কুয়াশার প্রতি সদয় হতো ঠিক তেমন। কোলে তুলে নিল শ্রাবণকে। এরপর কুজ্জকে বের হতে বলল। কুজ্জ আগে আগে বের হয়ে গেল। ওরাও বের হতেই ইয়াসমিন দৌড়ে এলো। এতক্ষণ ছেলের কান্নার আওয়াজের সন্ধান খুঁজছিল। কান্না থামাতে তৎপর হলো। কান্নার কারণ জিজ্ঞেস করল না। এই মালিথা ভিলাতে একে অপরকে এতটাই স্নেহ শ্রদ্ধা করা হয়। রাতে সব খাওয়া দাওয়া করল 10টার দিকে। শিশিররা সবাই খেয়ে উঠে সোফায় বসল। এরপর কিছুক্ষণ কথা বলে জানালো কাল জার্নি আছে, ইভেন কয়েকদিন ঘুম কম হবে, এই জন্য আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নিতে। সবাই সম্মতি দিয়ে যে যার ঘরে গেল শুতে। শিশির ঘরেই ছিল। কুয়াশা গোছানো শেষ করে ঘরে এলো। এখন কয়েকটা জিনিস গোছানো বাকি, সেগুলো গুছিয়ে নিল। শিশির মেয়েকে কোলের মাঝে নিয়ে শুয়ে আছে। কুজ্জ ঘুমে। শান্ত স্বরে কুয়াশা বলল, তোমার বাড়তি কোনো জিনিস আছে নেবার জন্য? আমার বাড়তি জিনিস তো তুই। কি হসস, এত জোরে চেঁচাচ্ছিস কেন? তুমি কি বললে একটু আগে? আমার বাড়তি জিনিস তুই, এটাই তো বললাম। কুয়াশা আবার ফুঁসে উঠে হিসহিসিয়ে বলে, আমি তোমার বাড়তি জিনিস? হ্যাঁ তো ভুল কোথায় বললাম? বলে সে এবার বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল। কুয়াশা ফুঁচতে ফুঁচতে এগিয়ে এলো শিশিরের সামনে। কণ্ঠ ম্লান করে বলল, এই তুমি কি বলছো এসব? ধারণা আছে। শিশির ভেতরে ভেতরে হেসে নিল। এরপর গাম্ভীর্য বজায় রেখে বলল, বাড়তি জিনিস না তুই। এই যে ট্যুরে যাচ্ছি আগামীকাল তোকে সাথে নিতে হবে, আর না নিলেও তখন কথা হতো বউ রেখে ট্যুরে যাচ্ছি। আর আমি ব্যাচেলর থাকলে এসব হতো না, তোকে নেবার চিন্তা থাকতো আর না বউ নামক বাড়তি কোনো শব্দ আসতো। কুয়াশা ক্রোধান্বিত হয়ে পুনরায় বলল, কেন তোমার এই বুড়ো বয়সেও ব্যাচেলর থাকার শখ ছিল নাকি বিয়ে না করে? না তো, বিয়ে তো করতাম, বিয়ে না করলে জীবন চলে নাকি? বিয়েই পুরুষের একমাত্র সার্টিফিকেট। বিয়ের পর কাজ করো, বউ খাওয়াও, কিন্তু আমাকে তো জোর করে বিয়ে দেয়া হয়েছিল বিয়ের বয়স না হতেই। জীবনটা আমার মাছ ভাজা হয়ে গেল লইয়ার বিয়ে করে। সব কথায়, সব জায়গায় যুক্তি তর্ক খাড়া করবে। শিশির ঠোঁট টিপে হাসে। সেও একই স্বরে বলে, জীবনটা আমারও মাছ ভাজা হয়ে গেল এই ঝগড়াটে গোবর ঠাসা নামক চাচতো বোন বিয়ে করে। বাড়িতে ঝগড়া করে করে এখন আবার কোর্টেও করে। কুয়াশা রেগেমেগে শিশিরের চুল টেনে ধরে বলল, বুনো অলের বাচ্চা। শিশির চুল ছাড়িয়ে কুয়াশাকে কোলের উপর বসিয়ে নিয়ে জড়িয়ে ধরল। কুয়াশা এখনো ফুঁসছে। সে ফিসফিস করে বলল, আমার জীবনের গুরুত্বপূর্ণ বাড়তি জিনিস আমার আল্লাদি বউ। কুয়াশা থেমে গেল। শিশিরের পানে চায়। শিশির মুচকি হাসে। আবার বলে, এই বাড়তি জিনিস না হলে আমার জীবন ঝঞ্ঝাটহীন অপূর্ণ থেকে যেত। এমন বাড়তি জিনিসে পূর্ণতা পেলে বাড়তি জিনিসই ভালো নয় কি? কুয়াশা কিছুক্ষণ তাকিয়ে থেকে শিশিরের বুকে একটা চাপ্পড় দিয়ে বলল, সরো আগলা পীড়িত দেখিও না এখন। তখন বাপ মেয়ে মিলে আমার সতীন আনতে চেয়েছ। হ্যাঁ, ওটা আমার প্রিন্সেস, চাইলে আনবই। আমার মেয়ের কথা সব কথা। কুয়াশা কিরমির করে বলল, একদম খুনো করে ফেলবো আরেকবার মুখে আনলে। শিশির হাসি আটকাল ঠোঁট কামড়ে। কুয়াশাকে নিবিড় আলিঙ্গন করে কপালে ওষ্ঠের পরশ দিয়ে বলল, তুই সেই আগের মতোই রয়ে গেলি। এত বছর সংসার করে ফেললাম, একটুও পাল্টালি না। তুমি পাল্টাতে দিলে কই? সেই তো আগের মতোই এখনো আমার পিছে লেগে রাগিয়ে দাও। আর তুইও রেগে গিয়ে বাঘা তেঁতুল হয়ে উঠিস। তোমার প্রতি সব সময় পজেসিভ আমি। শিশির শুনল কিন্তু চুপ থাকলো। কুয়াশা জড়সড় হয়ে শিশিরের কোলের মাঝে। শিশির বেড সাইটে হাত দিয়ে লাইট অফ করে দিল। ওভাবেই কুয়াশকে নিয়ে ঘুমের দেশে গেল। প্রাতঃকালে মালিথা ভিলার সবাই উঠে পড়েছে।
যে যার মতো তৈরি হতে শুরু করেছে। হালকা পাতলা সব নাশতা সেরে ফেলল, বাচ্চারা সব এখনো ঘুমে, যাবার সময় সব উঠাবে। খাওয়া দাওয়া করে 9:30টার মাঝে সব রেডি হয়ে গেল। আগেই বের হবে ভেবে ছোটদের তুলে তৈরি করে নিল। ফেব্রুয়ারি মাসের অর্ধেক হবে 2 দিন পর, অর্থাৎ পহেলা ফাল্গুন ঋতু, বসন্তকাল পড়বে, নাতিশীতোষ্ণ আবহাওয়া। বাড়ির মেয়েরা সব বোরকা পরে নিয়েছে। এরপর সবাই বসার ঘরে এসে পৌঁছালো। শিশিররা সবাই একসাথে নামলো। 5 ভাই আর রিজভি, মিহির ছেলেদের মাঝে কেউ শার্ট পরেছে তো কেউ জ্যাকেট পরেছে। আপাতত সব নরমাল ভাবেই যাত্রা করবে, এতেই কমফোর্টেবল হবে ভেবে। হিম এসে বলল, সবাই রেডি, চলো তবে যাওয়া যাক। সবাই ওর দিকে তাকালো, ছেলেটা এত সুদর্শন হয়েছে আজকাল। শার্টন্যাসে যেন ডক্টর ভাব, চিকন সোনালি ফ্রেমের চশমা পরা ধরেছে আজকাল, এতে যেন আরো বেশি সুদর্শন লাগে। সাদা ভি গলার টি শার্টের সাথে ব্ল্যাক জ্যাকেট, মারাত্মক লাগছে, তুষার বলল। হ্যাঁ চলো সবাই। কুজো, সানভি আনন্দে চেঁচিয়ে উঠল। সবাই হেসে একে একে বাড়ি থেকে বের হলো। তাদের ঢাকা পর্যন্ত যাবার আপাতত প্ল্যান প্রাইভেট গাড়ি। বাড়িতে 2টা গাড়ি আছে, আর একটা তুষার ডিপার্টমেন্টের গাড়িতে যাওয়া আসা প্রয়োজনীয় সবখানেই ব্যবহার করতে পারে। 3টা মোট গাড়ি, তার মাঝে তুষারের গাড়িতে 3 যা সহ জাকির মালিথা এবং জাহিদ মালিথা উঠলেন। 3টা গাড়ির ডিকিতে সব ব্যাগপত্র তোলা হলো। শিশিরের গাড়িতে কুয়াশা, শশী, স্মৃতি, ঈশা উঠল, সাথে কুজ্জ সানভি উঠল। তারা উঠে বর্ষণকে নেবার জন্য জেদ ধরল। কুজ্জর এক কথা বর্ষণের সাথে যাবে, উপায় না পেয়ে বর্ষণকে তাদের সাথে নিল। বর্ষণেরও ইচ্ছে ছিল না অন্য গাড়িতে যাবার, এই গাড়িতে শিশির ড্রাইভ করবে, সাথে নিহার উঠল। আরেকটা গাড়ি যেটাতে বৃষ্টি, ইয়াসমিন সহ মিহির, রিজভি, তুহিন উঠল। মিহিরের কোলে শ্রাবণ, সানভিকে রিজভি নিতে চেয়েছিল কিন্তু সে কুজ্জ ছাড়া বসেনি। একে অপরে মিলে লং জার্নিতে ড্রাইভ করবে বলে ঠিক করল সবাই। তুষারের একাই করতে হবে, যদিও জাহিদ মালিথা ড্রাইভিং পারে। এরপর সবাই সম্মতি দিয়ে গাড়ি ছেড়ে দিল। গেট থেকে বের হয়ে গেল একে একে 3টি গাড়ি, দারোয়ান গেট বন্ধ করে দিল। আপাতত মালিথা ভিলা কয়েকদিনের জন্য বন্ধ। ওরা 4টা নাগাদ ঢাকাতে পৌঁছে যায়। গাড়ি অনেক জলদি চালিয়েছে, এখনো সারারাত জার্নি করতে হবে। এটার জন্য তারা ঢাকায় জলদি এসেছে, যেন কয়েক ঘন্টা রেস্ট করে নিতে পারে। লাঞ্চটা গাড়ি থামিয়ে রেস্টুরেন্ট থেকে করে নিয়েছিল। ওরা ঢাকার মতিঝিলে এসেছে। একে একে গাড়ি এসে একটি হোটেলের সামনে থামলো। এখানে শিশির বিলাসবহুল একটি মানসম্মত হোটেলে 2টা রুম বুকিং দিয়েছে কয়েক ঘন্টার জন্য। বাড়ি থেকেই দিয়েছিল, তাই হোটেল খুঁজতে বা বুকিং করতে কোনো অসুবিধা হয়নি। ছোটরা সব ঘুমিয়ে গেছে। গাড়ির মাঝে যা চিল্লাপাল্লা করেছে সব গল্পে গল্পে রাস্তা দূর মনে হয়নি। ওরা একে একে সব গাড়ি থেকে নামলো। তুষার সহ তুহিন, নিহার, শিশির, হিম, রিজভি, মিহির গাড়ি থেকে জিনিস নামিয়ে নিল। এরপর গাড়ি পার্কিং করে পুনরায় ওদের কাছে থামল। গাড়িতে পরিপূর্ণ শহর, অগণিত গাড়ি আর শব্দে কুজ্ঝর, সানভীর, শ্রাবণের ঘুম ভেঙে গেল। বর্ষণ ঘুমিয়ে গেলেও অনেক আগেই উঠেছিল। তুষার বলল, এখানে রুম বুকিং দেয়া? হ্যাঁ, এটাই ব্যাটার, এই হোটেলে অনেক সুযোগ আছে। চলো কিছুক্ষণ সবাই রেস্ট করবে। তুষারের কথা শিশির উত্তর করে আবার বাবার উদ্দেশ্যে বলল, এসো বাবা, বলে জাকির মালিথাকে ধরলেন। তার হাঁটতে একটু সমস্যা হয় এখনো। জাহিদ মালিথা অন্য পাশে ভাইকে ধরলেন। তুষার মাকে সহ আম্বিয়া, আজমিরাকে আগলে ধরল। বাকিরা ট্রলি ব্যাগ সহ অন্যান্য জিনিস নিল। মেয়েরা নিজেদের সহ বাচ্চাদের আগলে নিল। কুয়াশার কোলে কুজ্জ। কুজ্জ ঘুম থেকে উঠে সব অন্যরকম দেখে জড়ানো কণ্ঠে প্রশ্ন করল, আম্মু আমলা থেনতমার 3 তলে এতেতেই? কুয়াশা মুচকি হাসে, উত্তর করে, না বাবা, আমরা এখন ঢাকাতে এসেছি। এটা হচ্ছে ঢাকা। আর ঢাকা আমাদের দেশের কি জানো? কি? ঢাকা আমাদের দেশের রাজধানী। লাজধানী। কুজ্ঝর লাজধানী শুনে বর্ষণ চোরা চোখে চায়ল। সে শশীর হাত ধরে আছে। ব্রুকুচকে চেয়ে বিড়বিড় করে বলল, তুতলি কাকাতুয়া। এরপর ওর কথায় পাত্তা না দিয়ে কুয়াশার উদ্দেশ্যে বলল, ফুপু, আমি সাধারণ জ্ঞান বইয়ে পড়েছি এটা। আর আম্মু আমাকে শিখিয়েছিল। হ্যাঁ, আর এই জায়গাটা কোথায় জানিস? না।
এটা ঢাকার মতিঝিল। এটাই মতিঝিল। হ্যাঁ। ওরা কথায় কথায় ভেতরে প্রবেশ করল। সেখান থেকে বাকি ফর্মালিটি পূরণ করে চাবি নিয়ে নিল, এরপর লিফটের উদ্দেশ্যে গেল। 4 তলাতে রুম। সবাই লিফটে ঢুকে কাঙ্ক্ষিত রুমের ফ্লোর চলে এলো। পাশাপাশি 2টি রুম। ওরা জিনিসগুলো নিচ থেকে স্থানীয় কাজের লোক তুলে দিয়ে গেল। তুষার মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু তোমরা ওই রুমটাতে চলে যাও। গিয়ে ফ্রেশ হয়ে নাও, ঘুমিয়ে নিও, একটু ভালো লাগবে। বাকি যাত্রা রাত 8টার পর। তাই ঘুমিয়ে নিলে শরীর ভালো থাকবে। জাকিয়া সম্মতি দিলেন। শিশির বলল, নাস্তা একটু পরেই পাঠিয়ে দেব। আচ্ছা। বলে জাকিয়া সবাইকে নিয়ে একটা রুমে চলে এলো। আপাতত কয়েক ঘন্টার জন্য এই একটা রুমেই আয়েশ হয়ে যাবে। ওরা ভেতরে প্রবেশ করে বোরকা খুলে ফেলল। এবার শান্তি লাগছে। গরম লেগে গেছিল। এসি রুমটাই আরাম পেল। কুয়াশা বোরকা খুলে কুজ্ঝকে বলল, মা, তোমার খিদে পেয়েছে? কুজ্ঝ মাথা নেড়ে না বোঝায়। ইয়াসমিন শ্রাবণকে খাওয়াবে বলে এক পাশে চলে এলো। বাকিরা নিজেদের মতো করে একে একে ফ্রেশ হয়ে এলো। কুজ্ঝ আর সানভি নানান প্রশ্ন করছে দাদিদের কাছে। জাকিয়া, আম্বিয়া, আজমিরা হেসে হেসে উত্তর করছে। শশী রুমের সাথে লাগোয়া বেকুনিতে চলে এসেছে। পেছনে ঈশা, কুয়াশা, স্মৃতিও এলো। এখান থেকে শহর দেখা যাচ্ছে। জ্যামে পরিপূর্ণ। কথার মাঝে নিহার আর মিহির এসে নক করলো। ওরা বারান্দা থেকে চলে এলো। বৃষ্টি দরজা খুলতে নিহার বৃষ্টিকে বলল, তোমরা রেস্টুরেন্টে যাবে নাকি খাবার এখানে পাঠাবো? বৃষ্টি সবার দিকে তাকালো। কুয়াশা বলল, নিচেই যাব, হাঁটা চলা করলে ভালো লাগবে। এতক্ষণ বসে থেকে বড় হয়ে গেছি। আম্বিয়া বলল, তোরা যা, বাচ্চাদের নিয়ে আমরা এখানে থাকছি। নিহার সম্মতি দিল। কিন্তু কুজ্ঝ থাকলো না, সে মায়ের সাথে যাবে। জেদ ধরল। উপায় না পেয়ে কুজ্ঝ সহ বর্ষণ, সানভিকেও নিল, আর শ্রান্ন তো আছেই। ওরা বের হয়ে গেল নিহারের সাথে। মামার কোলে চড়েছে কুজ্ঝ। নিহার এটা ওটা বলছে। ওরা পুনরায় নিচে চলে এলো। পাশেই একটি রেস্টুরেন্টে ঢুকলো। বিকেলের হালকা পাতলা নাস্তা সহ চা কফি খেল বাবা, মায়েদের জন্য পাঠিয়ে দিতেও ভুলল না। কুজ্ঝ বাবার কোলে বসে জুস খাচ্ছে, সানভিও তাই। বর্ষণ পাস্তা খাচ্ছে। বাকিরা নিজেদের মতো চয়েস করে অর্ডার করেছে। শিশির কফির মগে চুমুক দিচ্ছে আর কি যেন করছে ফোনে। কুজ্ঝ খেতে খেতে প্রশ্ন করল, বাবা, আমলা থেন তো আমার 3 কখন দা? আজ রাতেই বাবা। হিম বলল, আমার মামা থেন তো আমার 3 যাবার জন্য এতটা উতলা কেন? কালন শশা মা বলেতে থেকানে সমুদল ওয়াতে। এবার সবাই শব্দ করে হাসল। শিশির বাদে। শিশির কখনো মেয়ের কথায় হাসি ওড়ায় না, কাজে ব্যস্ত হয়ে আছে সে। কুয়াশা হাসি থামিয়ে শিশিরের দিকে তাকালো। সে নীরবতা পালন করছে দেখল, তাই সেও চুপ হয়ে গেল। কুজ্ঝ সবার হাসি শুধু দেখেই গেল। নিহার বলল, আমার মামা সমুদলও দেখবে। হাম হাম মাথা উপর নিচ করে সমানে ঝাঁকাচ্ছ আর বলছে। এরপর আবার জুসের পাইপে চুমুক দিল। বর্ষণ কারেকশন করে বলে উঠল, বুদ্ধু, ওটা সমুদলু না সমুদ্র। চোখ ছোট ছোট করে কুজ্ঝ বলল, আমি তো তাই বলতি। আবার হাসল কেউ কেউ। শশী বলল, থাক, আর ঝগড়া করতে হবে না। আগে তোদের মা বাবার ঝগড়া দেখতাম, আর এখন তোদেরটা দেখা লাগে। বলে কফিতে চুমুক দিল। সবাই আবার হেসে ওঠে। এখানে রেস্তোরাঁতে মেয়েরা সব সালোয়ার পরে এসেছে। কিছুক্ষণ গল্প গুজব করল ওরা। শিশির এর মাঝে বলল, টিকিট কনফার্ম হয়ে গেছে। সেন্ট মার্টিন ট্রাভেলস বাস ছাড়বে 9টা-10টার মাঝে। অনলাইন থেকে করলি? তুহিনের কথায় শিশির ইতিবাচক উত্তর করল। রিজভি সুধাল, কোন ব্র্যান্ডের বাস? হাইগার। নিহার সুধাল, সিট তো তাহলে স্লিপার বেড? হ্যাঁ, যেহেতু রাতের জার্নি এই জন্য সুবিধা মতোই করলাম। তুষার বলল, এটা এসি নাকি নন এসি? এসি। এটাই ভালো হবে, আরামের যাত্রা হবে। মিহিরের কথায় শিশির বলল, হ্যাঁ, যেহেতু আমাদের টেকনাফ পৌঁছাতে 12 ঘন্টা লাগবে, ততক্ষণে সকাল হয়ে যাবে। জার্নিতে একটু ঘুমেরও প্রয়োজন হবে। এরপর সবাই উঠে পড়ল। কিছুক্ষণ সকলে রেস্ট করবে রুমে। তারপর আবার রওনা হবে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তারা প্রাইভেটে যাবে না ঠিক করেছে। এমনিতেই দূরের পথ, আর এই ট্রিপের জার্নি কারোরই আলাদা যাবার ইচ্ছে নেই। একসাথে মজা করে যাবে সবার কথা।
আর বাস ছাড়া সরাসরি টেকনাফে যাবার কোনো রেলপথ নেই, ট্রেনে যেতে হলে কক্সবাজার আগে যেতে হতো। কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে, বাচ্চা কাচ্চা এত জার্নি করতে পারবে না ভেবে সরাসরি টেকনাফে যাবে, সেখান থেকে দ্বীপ, আর দ্বীপ থেকে কক্সবাজার যাবে। সব দিক বিবেচনা করে এটাই ব্যাটার মনে হয়েছে সবার কাছে। রাত 8টা ওরা রেস্টুরেন্টে এসে রেস্ট করছিল এতক্ষণ, এখন আবার সব তৈরি হয়ে নিল, 3টা গাড়ি এখানে গ্যারেজে রেখেছে। আসার সময় আবার নিয়ে নেবে, আপাতত জার্নি বাসে। সবাই বের হয়ে পড়ল জিনিসপত্র নিয়ে। ওরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে, কাউন্টার থেকে জানতে পারল বাস ছাড়বে 10টায়, এখনো হাতে আধা ঘন্টা আছে। তাই বাসে উঠে সিট ঠিকঠাক করে ব্যাগ ম্যাগ তুলে ঠিক করলো। সব করলো ছেলেগুলো, বাচ্চাদের আর বউদের সব পাশে পাশে সিট করেছে। এত হইচই, কুজ্ঝরা কেউ এখনো ঘুমায়নি। তাদের আনন্দ লাগছে, এত ছোট তবুও জার্নি যেন কিছুই মনে হচ্ছে না তাদের, বরং বড়রাই হিমশিম খাচ্ছে। সবাই সিটে বসেছে, নিহারের পাশে শশী, শিশিরের পাশে কুয়াশা আর কুজ্ঝো, তুষারের সাথে বৃষ্টি, তুহিনের সাথে ইয়াসমিন, শ্রাবণ, রিজভির সাথে স্মৃতি, সানভি, মিহিরের সাথে ঈশা, এদিকে হিমের সাথে বর্ষণ। আর বাকি 3 একসাথে বসেছেন, জাকির মালিথা, জাহিদ মালিথা একসাথে বসেছেন, আর কিছুক্ষণের মাঝেই বাস ছাড়বে। যাত্রী বেশি নেই, তাই সুবিধা হলো, এনাউন্স করে জানালো বাস ছাড়তে আর 5 মিনিট। আল্লাহর শুকরিয়া আদায় করে সেন্ট মার্টিন ট্রাভেলস বাস টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে দিল। যাত্রা শুভ করার জন্য দোয়া দরুদ পাঠ করে নিল সবাই। জাকিয়ারা 3 বউদের উদ্দেশ্যে সতর্কবাণী দিলেন দোয়া পড়ার জন্য। বাস ছাড়তেই সবার মাঝে একটা উত্তেজনা কাজ করল, ছেলেরা প্রকাশ না করলেও কুয়াশারা করে ফেলল। শশী তো প্রায় লাফিয়ে উঠে বলল, ফাইনালি আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিলাম। কুয়াশা বলল, এই প্রথম। আমি তো ভীষণ এক্সাইটেড হচ্ছি। ঈশা কুজ্ঝোকে জিজ্ঞেস করলো জোরে করে, কুজ্ঝো পাকনি, আমরা কোথায় যাচ্ছি যেন? সেন্ট মার্টিন, ইয়ে, বলে হাততালি দিল। সবাই হেসে উঠল। শিশির মেয়েকে কোলের উপর নিয়েছে। নরম তুলতুলে গোলগাল ফর্সা গালে চুমু আকল। চুলগুলো তার দুই পাশে ঝুঁটি করা। পরনে বেবি পিঙ্ক কালার টপ আর জিন্স প্যান্ট, সাথে শীতের জন্য ব্লেজার পরা, কার্টুন ওয়ালা পিঙ্ক জুতো পায়। কুজ্ঝো বাবার বুকের সাথে লেপ্টে রইল, গলা জড়িয়ে ধরে। কুয়াশা বাহিরে তাকিয়ে আছে, যদিও জানালা খোলা না, গ্লাসের মাঝ থেকেই দেখছে হাইওয়ের চমৎকার রাস্তা, ঝলমলে আলো। রাতের জার্নি এতটা মোহময় হয়। এক অন্যরকম অনুভূতিতে ভাসছে সবাই। বাসের মাঝে এখন আলো জ্বলছে, কিছুক্ষণ পর বন্ধ করে মৃদু আলো দেয়া হবে। সবাই আড্ডা দিয়ে আনন্দ, হইহল্লা করছে। এই বাসে অনেকে আছে যারা ট্যুরের উদ্দেশ্যে যাচ্ছে, তারাও আনন্দ উল্লাস করছে। 9 থেকে 10টা ছাত্র আছে ট্যুর দেবার জন্য। গান গাইছে সবাই। শিশিররা নিজেদের আনন্দের সাথে ওই ছেলেগুলোর আনন্দও উপভোগ করছে। রাত যত গভীর হলো তত নীরবতা বাড়ল। স্লিপার বেড সিট বলে সব আরামে ঘুমও পারতে পারছে। অনেকে ঘুমিয়ে গেছে, আবার অনেকে ফিসফিস করে গল্প করছে। কয়েকটা কাপল আছে আলাদা, বোধহয় হানিমুনের জন্য যাচ্ছে, তারা ফিসফিস করছে। শশী এখনো জেগে, নিহারের পাশে কাঁধে মাথা রেখে আছে সে, নিহার জড়িয়ে ধরে আছে। মাঝে মাঝে ফুসুর ফুসুর করে গল্প করছে। নিহার মৃদু স্বরে বলল, আমার বউপাখি হ্যাপি তো? ভীষণ হ্যাপি নেভিয়ান সাহেব। নিহার মৃদু হাসে, বউকে আরেকটু ঘনিষ্ঠ করে ধরে। শশী লজ্জা পায়, বুকে মাথা রাখে, নিহারের দিকে তাকায়। নিহার নিচু হয়ে শশীর ওষ্ঠে একটি উষ্ণ ছোঁয়া দেয় নিজের ওষ্ঠ দ্বারা। সবরির হয় শশী, আবেগপ্লুত হয়ে নিহারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। নিহার আবার শব্দহীন হাসে, ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার ইছড়ে পাকা বউপাখিকে সর্বসুখ দেব। শশী আরো সবরির হয়, ফিসফিস করে বলে, আপনি আমার আস্ত সুখ, আপনি আমার পাশে, আমার কাছে থাকলে সর্বদিনই আমি সর্বসুখ পাই। নিহার ওষ্ঠ এলিয়ে প্রসন্ন হাসে, বউকে আগলে রাখে বুকে। এদিকে মিহির ঈশা ফিসফিস করে গল্প করছে, তাদের সময় সুযোগ হয়ে ওঠেনি ঘুরতে যাবার, এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। মিহির ঈশা কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল, স্বর আগের ন্যায় রেখে সুতাল, আমার ধানিলঙ্কা বউ কি এই হানিমুনে খুশি? খুব ফার্স্ট টাইম কোথাও এতদূর যাচ্ছি। মিহির হাসে, বলে, কলেজের চাপে কোথাওই যাওয়া হয় না, এই সুযোগটা মিস করলাম না।
তোমার ইচ্ছে পূরণ সাথে আমারটাও করে নেব। শেষ কথাটা কোনদিকে ইঙ্গিত করল মিহির ঈশার বুঝতে সময় লাগলো না, সলজ্জে মৃদু হাসে, সেই হ্যাংলা পাতলা বয়ফ্রেন্ড থেকে স্বামী হলো। নিজের যোগ্যতার পরিচয় দিয়ে তাকে জিতাই নিল, ভালোবাসায় মুড়িয়ে রাখে। ছেলেটাকে পেয়ে সে ধন্য। মানবে না বলে রিজেক্ট অবধি করত। অথচ বিধাতা এই ছেলেটার সাথেই তার সুখ নিহিত করেছিল। ঈশা মিহিরের বুকের উপর মাথা দিয়ে চোখ বুজল, মিহিরও ঈশার ললাটে ওষ্ঠের পরশ দিয়ে চোখ বুজল। বাকিরা সব ঘুমি প্রায়, রাত 2টো বেজে গেছে, কুয়াশা এখনো জেগে। সাথে শিশিরও, মেয়ে বাবার কোলে ঘুমোচ্ছে, কুয়াশা মেয়ের কপালে চুমু এঁকে বলল, আমার পাকনি আম্মা, সেন্ট মার্টিন যাবার জন্য কত আনন্দ তার। শুনে শিশির মেয়ের ঘুমন্ত মুখাবয়বে চায়, কিছুক্ষণ তাকিয়ে রয়, ঝুঁকে কপালে চুমু এঁকে দেয়, বলে, মাই প্রিটি প্রিন্সেস। কুয়াশা মৃদু হাসে, শিশিরের বুকে মাথা রাখে, কুয়াশার চুলের উপর মাথায় ঠোঁট ছোঁয়ায়, কুয়াশা বোঝে তা। হাসে সলজ্জে। একটি পরিপূর্ণ পরিবার, জীবনে এর থেকে সুখকর আর কি আছে। জীবন হবেই তো এমন, যেখানে সুখ আর সুখ। সকালের মিষ্টি রোদ হাতছানি দিচ্ছে সবুজ সারি সারি বৃক্ষের ফাঁকফোকর দিয়ে। সূর্য উদয় হয়েছে বেশ কিছুক্ষণ আগে। সকাল 7টা বেজেছে। সবাই এখনো সেন্ট মার্টিন ট্রাভেলসে অবস্থানরত। বড়রা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখছে। এখনো ঘণ্টাখানেক লাগবে তাদের টেকনাফ পৌঁছাতে। সকালের নাশতা সব সেখানেই হবে। রাতে মাঝে একবার বাস শুধু থেমেছিল, এরপর আর থামেনি। রাতের ডিনার করে বাসে ওঠার পর মাঝের ব্রেকে অনেকেই টুকটাক চা কফি খেয়েছিল। সারারাত খোলা এক ছোটখাটো রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছিল। কুজ্জ, বর্ষণ, সানভি, শ্রাবণ, হিম এখনো ঘুমে। বাকিরা জাগ্রত। প্রকৃতির স্বাদ নিতে ব্যস্ত। অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে সবার মাঝে। আর কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবে। বাসের মধ্যেও বেশ গ্যাঞ্জাম কলরবে পরিপূর্ণ হচ্ছে ধীরে ধীরে, সেই কলরবে হিম আর বর্ষণের ঘুম ছুটে গেল। একটি ক্যাম্পাসের ছাত্ররা ছিল, ওরা বেশ উত্তেজিত হচ্ছে তা দেখে কুয়াশাদের একই অনুভূতি হচ্ছে। ভ্রমণ প্রিয়াসু ব্যক্তিদের এটা যে কতবড় স্পেসলেস ফিলিংস সেটা শুধু তারাই জানে। এটাই হচ্ছে সমুদ্রের প্রতি অগাধ টান আর ভালোবাসা। গল্পে গল্পে প্রায় 8টা 10 মিনিট বেজে বাস টেকনাফের জেটি ঘাটের রোডে থেমে গেল। বাস থামতেই একে একে সবাই চিল্লানি দিয়ে উঠল, এমন চিল্লানি দিয়েছে কুজ্জদের ঘুম পালিয়েছে। শিশির মেয়ে চমকাবে বলে আগে থেকেই আগলে রেখেছিল, কুজ্জ কিছুই বুঝল না। তবে ভীত হয়েছে কিঞ্চিত, একইভাবে সানভি শ্রাবণও। বাস থেকে নামার তোড়জোড় চলছে। তারা নামলে ব্যাগপত্র সব বের করে দেয়া হলো, যার যার ব্যাগ তারা তারা বুঝে নিল। এখন হাতে আছে 1.5 ঘন্টা মতো। কারণ জাহাজ ছাড়বে 9টা 30-এ। তাই এই 1.5 ঘন্টার মাঝে ফ্রেশ হয়ে নাশতা করে নিতে হবে। নিহার বলল, জাহাজ 9:30টায় ছাড়বে, এখন নাশতা করে নিতে হবে, পাশেই একটা ভালো মানের রেস্টুরেন্ট আছে। চলো সেদিকে যাওয়া যাক। সবাই সম্মতি দিয়ে সেদিকে হাঁটতে লাগলো। এদিকে শিশিররা বাস থেকে নামতেই 3টা অবয়ব তীক্ষ্ণ নজর দিল, যেন শিশিরদের আসার অপেক্ষায় ছিল। কেউ অবয়বগুলোকে খেয়াল করল না, ওরা হেঁটে যাচ্ছে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে অবয়বগুলোর মাঝে থেকে একজন কানে ফোন ধরে বলল, হ্যাঁ ভাই, পৌঁছে গেছে। ওপাশ থেকে প্রশ্ন আসে, এসপি অফিসার তুষার মালিথা ছোট ভাই অ্যাডভোকেট শিশির মালিথার পুরো পরিবার আছে তো? হ্যাঁ ভাই, বউ সন্তান সহ পুরো পরিবার আর বন্ধু অ্যাডভোকেট রিজভিউ এসেছে। এক্সিলেন্ট। নজর রাখো সবার উপর। একটুও চোখের আড়াল করবি তো মরবি। ওপাশের কথাটা শুনে অবয়বটি ফাঁকা ঢোক গলাধকরণ করল, বাকি দুটি অবয়বের উপর নজর বুলিয়ে সম্মতি দিতে বলল, জি ভাই, সব আপনি যেমন বলবেন তেমনটাই হবে। বলতে না বলতেই ওপাশ থেকে ফোন কল কেটে গেল। লোকটি ফোন পুনরায় পকেটে ভরে বাকি দুটি অবয়বকে বলল, চল ভাই, একটু এদিক ওদিক হলেই খুনো করে লাশ গুম করবে। কাজে লেগে পড়। বাকিদের মাঝে একজন বলল, ভাই কি করতে চাইছে? শালা কোনোদিন বলে কাজ করেছে ভাই? ওই এসপি অফিসার ভাইয়ের কলিজার গায়ে নজর দিয়েছে, আর সেই কলিজায় হাত দিয়েছে অ্যাডভোকেট শিশির মালিথা। আর ভাই এখন ওদের পুরো বংশয় নজর দিয়েছে। কথা ক্লিয়ার? নাকি আরো বুঝাব? দুজনই বলে উঠল, আর বুঝানো লাগবো না ভাই। বলেই জোরে জোরে হেসে উঠল তিনজন।
বোঝাই যাচ্ছে তাদের কথাবার্তা দ্বারা ভয়ঙ্কর পরিকল্পনার সাথে খেলার মাঠে নেমেছে। রেস্টুরেন্টে গিয়ে 2টা টেবিল নিয়ে সবাই বসেছে। স্থানীয়ভাবে রেস্টুরেন্টটাতে যা পাওয়া যায় তাই অর্ডার করেছে। ছোটদের জন্য ভালো খাবারগুলোই নেওয়া হয়েছে। এদিকে ইয়াসমিন পড়ল বিপাকে। শ্রাবণ বারবার বুকের সঙ্গে মুখ ঘষতে লাগলো খাবার জন্য। সে এই লোকসমাগমে অস্বস্তিতে পড়ে গেল। অসহায়ভাবে বৃষ্টির দিকে তাকালো। এরপর তুহিনের দিকে। বৃষ্টি বুঝে গেল। তার আগেই তুহিন বলে উঠল, আমার কাছে দাও ওকে। বলে একটা কর্মচারীকে ডাকলো। সুবিধা মতো একটা স্থানের খোঁজ নিল এগিয়ে গিয়ে। এসে ইয়াসমিনকে ডেকে নিয়ে গেল। বাকিরা তাদের কাজে ব্যস্ত। ওই 3টি অবয়ব শিশিরদের টেবিল থেকে কয়েকটা টেবিল দূরবর্তীতে বসে নজরদারি করছে। ওরা নাশতা সেরে নিল 9টা 10-এর মাঝে। জাহাজের টিকিট বুকিং করা আছে। নিহার করেছে সেটা। তারা টিকিট বুকিংয়ের সময় ফ্যামিলি ট্রিপের প্যাকেজ পেয়েছে। পুরো ফ্যামিলির জন্য। নিহারের পরিচয় পেয়ে এই অফারটা তাদের দেয়া হয়েছে। রেস্তোরাঁ থেকে বের হয়ে পড়েছে সবাই। অবয়ব 3টিও বের হলো ওদের সাথে। ওরা এবার জেটি ঘাটের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। পেছনে পেছনে অবয়ব 3টিও। মুখ তাদের মাস্ক দ্বারা আবৃত, সাথে মাফলার আছে। শীতের পোশাকে এক অন্যরকম মানবদেহে। বোঝা বা চেনা বড় দায়। একে একে সবাই চিকন সরু ইটের তৈরি পথে হাঁটছে। হাঁটতে হাঁটতেই সুদূরে সমুদ্রের ভিউটা উপভোগ করছে। সারি সারি কয়েকটা জাহাজ, এরপর ট্রলার, নৌকা, স্পিডবোট সবই নজরে এলো একে একে। যার যেটাতে সুবিধা সেটাতে দ্বীপে যেতে পারবে। কিছুক্ষণ হাঁটার পর ওরা কাঠের তৈরি সরু সংকুচিত সাঁকোতে উঠল। এখানেও কিছুক্ষণ হাঁটতে হবে। যত এগুচ্ছে তত উত্তেজনা বাড়ছে। স্ব বাতাসের শব্দ, লোকজনের কলরব, সব এক অন্যরকম অনুভূতি। সহসা শিশির থেমে গেল। থেমে গেল তুষার, নিহারও। 3জনই একই কায়দায় একইভাবে পেছনে ঘুরে তাকালো। ভ্রু তাদের কুঞ্চিত করা। তীক্ষ্ণ নজর বুলিয়ে কিছু খুঁজল, কিন্তু এতগুলো মানুষের মাঝে ঠিক বুঝে উঠতে পারল না। কেউ বা কারা যেন ফলো করছে সন্দেহ চোখে। কিছুক্ষণ চেয়ে থেকে 3 ভাই একে অপরের দিকে তাকালো। 3জনেরই অদ্ভুত নজর। তুষার ক্ষীণ স্বরে বলল, মনে হচ্ছে কোনো এক্সট্রা নজরে আছি আমরা। শিশির শুনে বলল, বুঝে তো উঠতে পারছি না, তাছাড়া এটা করার সম্ভাবনা তো নেই। নেই, কিন্তু হতেও তো সময় লাগবে না। নিহার বলল, তবুও কেয়ারলেস হওয়া যাবে না। শিশির তুষার মাথা নাড়িয়ে সম্মতি দিল। পুনরায় ওরা হাঁটা আরম্ভ করল। ওরা হাঁটতেই 3টি অবয়ব স্বস্তির শ্বাস নিল। একটি অবয়ব বলল, 3টাই কি জিনিস রে মাইরি। হ, এক্কেবারে একসাথে পিছন ঘুরে ফেলল। কেমনে বাঘের মতন চায়ল। ধরতে পারল, আস্ত রাখত না বোধ হয়। বুঝলো কেমনে ওরা। বাল আমার, অগ শকুনি চোখ জানোস না। প্রথম অবয়বটি দুজনের মাথা চাটি দিয়ে বলল, হারামজাদার দল, এত কথা বললে ধাক্কা দিয়ে নদীতে ফেলব। তোদের এত কথায় ওরা না আরো সন্দেহ করে টের পায়। দুজনই চুপ হয়ে গেল, হাঁটায় মন দিল। হেঁটে ওরা জাহাজের কাছে চলে এলো। জাহাজে কাছে আসতেই এবার শশী আরো উত্তেজিত হলো। এতক্ষণ ওরা উত্তেজনা একে অপরের সাথে ভাগ করে উপভোগ করছিল। এবার আরো আনন্দ লাগছে। ফাইনালি আর কিছুক্ষণ পর সমুদ্রের বুকে ভাসবে ওরা। নীল পানি, নীল আসমান, এক অনবদ্য সৃষ্টি। এই নীল পানি এবং নীলাম্বরী দুইয়ে মিলে যেন পারফেক্ট কম্বিনেশন। কুয়াশার কোলে কুজ্জ আর শশীর হাত ধরে বর্ষণ। বর্ষণ আনন্দে বলে উঠল, শশা মা, জাহাজ। শশীও হেসে বলল, হ্যাঁ ওইগুলো জাহাজ, আর ওইগুলোকে ট্রলার বলে। বর্ষণের কথা কুজ্জ শুনেছে। সে পিটপিট করে চেয়ে রইল জাহাজগুলোর দিকে। এরপর মাকে জিজ্ঞেস করল, আম্মু ওইটা জাহাজ? হ্যাঁ আম্মু, ওইগুলো জাহাজ। আর ওই ছোট্ট গুলোকে নৌকা বলে। আঙুল দিয়ে দেখিয়ে দিল কুয়াশা। কুজ্জ প্রশ্ন করল, নৌকা? হ্যাঁ নৌকা। পাশ থেকে আজমিরা বলে উঠলেন। এরপর হাত বাড়িয়ে নিতে গেল কুজ্জকে, কিন্তু কুয়াশা দিল না। বলল, তোমার কষ্ট হবে আম্মু। আমি পারবো। তুমি সাবধানে হাঁটো। হিমেল বড় চাচুকে ধরে হাঁটছে। জাকিয়া, আম্বিয়া, জাহিদ, মালিথা আস্তেই হাঁটছেন। এই কাঠের সাঁকোতে হাঁটতে লাগলে ধপ ধপ করে শব্দ হচ্ছে। রিজভি, মিহির এরা সব পেছনে, মেয়েরা সামনে। ঈশার কোলে শ্রাবণ। খালামণির কোলে বেশ শান্ত হয়ে আছে সে। অবশেষে জাহাজে ওঠার ক্ষণ চলে এলো।
ওরা ওঠার আগে সেখানের ফর্মালিটি পূরণ করলো, এরপর নেমে পড়ল সিঁড়িতে। একে একে সব সাবধানে নামছে। শিশিরদের থেকে কর্মচারী ব্যাগগুলো নিয়ে কাঙ্ক্ষিত স্থানে রাখলো, এরপর ওরা একটি জাহাজের ভেতর দিয়ে পার হয়ে তাদের কেয়ারি সিন্দবাদ জাহাজে গেল। জাহাজের রুফটপে সিট কনফার্ম করা, যেন পুরো অ্যাডভেঞ্চারের সাথে ভ্রমণ উপভোগ করতে পারে, তার জন্য এই পন্থা। ভ্রমণ জিনিসটা অ্যাডভেঞ্চারেবল না হলে কি মানায় নাকি মজা হয়। ওরা সবাই ভেতরে চলে এলো। সিঁড়ি বেয়ে রুফটপে উঠে গেল। তুষার, নিহার, শিশির পুনরায় সতর্ক দৃষ্টি রাখল, চারিকোল দেখে নিজেদের সবাইকে সিট ঠিক করে বসিয়ে দিল। শশী, কুয়াশা, ঈশা, স্মৃতি, বৃষ্টি, ইয়াসমিন এদের সিট সব পর পর এবং পাশাপাশি। তিন জায়েরও একইভাবে। জাকির মালিথা জাহিদ মালিথা একসঙ্গে বসলেন, হিম বর্ষণকে নিয়ে ওপেন ডেকে চলে গেল। শিশিররাও বসল না। ওপেন ডেকে এসে প্রকৃতির স্বাদ নিতে লাগলো সবাই মিলে। এখন বাজে 9:25। আর মাত্র 5 মিনিট পর জাহাজ ছাড়বে। কুয়াশারা বসেই বিভিন্ন আলোচনা করছে। কুজ্জ, সানভি আনন্দ করতে লেগেছে, এই জাহাজারে কর্নারে দোকান আছে। সেখানে চা, কফি সহ হালকা পাতলা খাবার পাওয়া যায়। জাহাজ ছেড়ে দিল এবার, সবার মাঝে উত্তেজনা। এখানে বাসের ওই ছাত্রগুলো আছে, তারা সহ কিছু যুবতী মেয়েরা চেঁচিয়ে উঠল। শশীরা এবার দাঁড়িয়ে গিয়েছে। জাহাজ চলছে আপন গতিতে নাফ নদীর বুকে। সবুজ পানির বুকে জাহাজ চলছে। শিশিররা সবাই জাহাজের ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে। শশীরাও এবার ডেকে চলে গেল। সবাই হৈহুল্লোড়ের করছে, স্ব তুমুল সমীরণ বইছে। নীল আসমানের নিচে নদীর বুকে জাহাজ চলছে, তার পেছনে অসংখ্য অগণিত গাংচিল আর শঙ্খচিল উড়ে উড়ে আসছে। দৃশ্যটা সবাইকে অভিভূত করল। সেটা ফোনে স্মৃতিবন্দী করার জন্য ভিডিও, ফটো তুলতে লাগলো। শশী, কুয়াশারা সব হাত বাড়িয়ে দিচ্ছে, পাখিরা ছুঁয়ে দিচ্ছে, বাচ্চাগুলো সব আনন্দ আহ্লাদে আটখানা। সেই দৃশ্য শিশির, নিহার, মিহির, রিজভি ফোনে বন্দি করল। নিহার এই ফাঁকে জাহাজের নাবিকদের সাথে দেখা করতে গেল। কিছুক্ষণ পর ফিরেও এলো। শিশির সহ সবাই কফি নিয়ে এল। ছোটদের জন্য চিপস, বিস্কিট। শশী, ঈশা একটি চিপসের প্যাকেট খুলে উড়ে আসা গাংচিলগুলোকে খাওয়াতে লাগলো। হাত বাড়িয়ে দিচ্ছে, পাখিগুলো উড়ে এসে ঠোঁট দ্বারা নিয়ে নিচ্ছে। অসম্ভব সুন্দর অনুভূতি একটা। শশীর দেখা দেখি বর্ষণও করল এমন। তুষার বলল, বাবা এটা হচ্ছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হওয়া নাফ নদী, আরও কিছুক্ষণ পর আমরা সমুদ্রের পানি পাব। এরপর একটু থামল। হিমেল বলল, চাচু, ওই যে কিছুটা আবছা সবুজ প্রকৃতি দেখছো, এইটা হচ্ছে মায়ানমারের সীমানা। বর্ষণ বাবা, চাচুর থেকে ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে আনন্দিত হচ্ছে। এরপর সুদূরে পাহাড় নজরে এলো। বর্ষণ বলল, কুটি চাচু, ওই দেখ পাহাড়। হ্যাঁ, পাহাড়। এরই মাঝে ওরা গানের সুর শুনতে পেল। ছাত্রগুলো বাংলাদেশের জনপ্রিয় বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা দারুচিনি দ্বীপ উপন্যাসের অবলম্বনে দারুচিনি দ্বীপ মুভির গান। মন চাই, মন চাই যেখানে চোখ যায়, সেখানে যাব হারিয়ে। ও মন চাই, মন চাই যেখানে চোখ যায়, সেখানে যাব হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে। মন চাই, মন চাই যেখানে চোখ যায়, সেখানে যাব হারিয়ে। ও মন চাই, মন চাই যেখানে চোখ যায়, সেখানে যাব হারিয়ে। ওরা গিটার নিয়ে সব সুর তুলেছে। ওদের এই জমজমাট ভ্রমণ উদযাপনের জন্য কুয়াশাদের ভ্রমণটা আরো জমজমাট হয়ে গেল। ওরাও সব হাত পায়ে তাল দিয়ে উৎসাহ করতে লাগলো। সবাই সেলফি সহ ব্লগ ভিডিও করছে, দৃশ্য সহ গান গাওয়া ছাত্রগুলোর। কয়েকটা যুবতী মেয়ে ভিডিও ক্লিপ সহ ব্লগ করছে। হিমেল একবার সেদিকে তাকালো, পুনরায় চোখ ফিরিয়ে বিরক্তি স্বরে বিড়বিড়াল, বাঙালি ব্লগার। ওরা সমুদ্রের নীল পানি দেখতে পেল। নদীর সবুজ পানি আর সমুদ্রের নীল পানি একদম ভিন্ন। দুটো একটুও মিলিত হচ্ছে না, ভিন্ন তালে বয়ে চলেছে। স্রষ্টার এই অমায়িক সৃষ্টি দেখে আরো মুগ্ধ হলো। জাকিয়ারাও বসে সব উপভোগ করছেন। শশীরা গানের তালে হাত তালি দিয়ে সুর মিলাচ্ছে। নিহার এই মেয়েটার আনন্দ দেখে মিটমিটিয়ে হাসছে। শিশির মেয়েকে নানান তা বলছে। সুযোগ বুঝে কুয়াশার কাছে এগিয়ে এলো। কুয়াশা ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে।
পেছনে একদম কুয়াশার নিকটে এসে কিঞ্চিত ঝুঁকে বলল, অনুভূতি বল। কুয়াশা কণ্ঠ শুনে মৃদু হাসল। পেছনে ফিরে একবার দেখল শিশিরকে, সলজ্জে হেসে সুদূরে সবুজ প্রকৃতি, নীল আসমান ও নীল পানিতে চোখ মেলে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, অনুভূতির ভাণ্ডার অপ্রকাশিত। কুয়াশার উত্তর শুনে শিশিরের ওষ্ঠেও অমায়িক হাসির রেখা উকি দিল। টেকনাফ জেটি ঘাট থেকে দ্বীপে পৌঁছাতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। সেক্ষেত্রে ওরা 1.5 ঘন্টা পার করে এসেছে। আরও কিছু সময় এখনো জাহাজে অবস্থানরত থাকতে হবে। আনন্দে উল্লাসে ভ্রমণে মেতেছে। সমুদ্রের বুকে অসীম অনুভূতি মিশিয়ে সবাই অ্যাডভেঞ্চার ট্রাভেল উপভোগ করছে। শঙ্খচিলেরা পিছু ছাড়ছে না। ওই ছাত্রগুলো এখন আর গান করছে না। তারা এবার ছবি উঠাচ্ছে, তাদের সব আনন্দের মাঝে 3টা অবয়ব আবার ভিড়ে মিশে নজরদারি করছে। কানে ফোন রেখে অতিশয় ধীরে কথা বলছে, ওপাশ থেকে বলছে তার উত্তর করছে হ্যাঁ, ভূতে। সে পাশ থেকে কিছু বললে প্রথম অবয়বটি বলল, খুব আনন্দ করছে ভাই, বউ বাচ্চা নিয়ে দেশ দুনিয়া ভুলে গেছে। ভুলুক ভুলুক। বললেই তো আমার লাভ, চোখ বুঝে কোপটা দিতে তো আমার সুবিধা হবে। একটু আনন্দ না হয় করেনি, শুধু নজর রাখো কখন কোথায় যাচ্ছে কি করছে সবটার আপডেট আমার পায়ে টু পায়ে চাই। ওকে ভাই, এখন রাখি, এখানে কথা বলা খুবই রিস্কি। বলতে বলতে ওপাশ থেকে কল কেটে দিল। অবয়বটিকে কাটার আর সুযোগ দিল না। বিরক্ত হয়ে বলল, একটা বার আমারে সুযোগ দিলেও তো পারেন ভাই। হিম নীরবে সদূরে চেয়ে আছে, এমন সময় 4-5টা যুবতীর দল তার পেছনে দিয়ে যেতে গেলে একটি যুবতীর সাথে হিমের বাহুতে স্পর্শ লেগে ধাক্কা মতনই লাগলো। রেলিংয়ে হাত দেয়া ছিল হিমের, সেটা ছুটে গেল, সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালো। মেয়েটি অতিশয় সুললিত স্বরে বলল, সরি মিস্টার, ডোন্ট মাইন্ড। বলেই হাঁটা ধরল বান্ধবীর সাথে হাসতে হাসতে, তারা গল্পে এতটাই মশগুল যে আশেপাশে নজর দিয়ে হাঁটছে না। হিম বিরক্ত স্বরে চেয়ে থেকে দেখল এটা সেই ব্লগ করা মেয়েটি। বিরক্ত স্বরেই বলল, সরি বলেই খালাস। সরিতে আমার কি ভিজল শুনি। বিরক্ত নিয়েই আবার আগের ন্যায় দাঁড়ালো। মিহির আর ঈশা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তারা এটা ওটা গল্প করছে। তার পাশে নিহার, শশী, সবার দৃষ্টি সমুদ্রবিলাসে, তারা তাকিয়ে থাকতে থাকতেই একটি তিমি উপরে উঠে লাফ দিল। অমনি বর্ষণ চেঁচিয়ে উঠল, সাথে শশী, ঈশাও। শিশির সঙ্গে সঙ্গে কুজ্ঝকে বলল, বাবা ওই দেখো তিমি। তিমি। পাশে থেকে উচ্ছ্বাসিত স্বরে কুয়াশা বলল, হ্যাঁ আম্মু ওটা তিমি। বলেই শিশিরকে বলল, এত কাছ থেকে নীলতিমি দেখলাম। শিশির কুয়াশার হাসি দেখল শুধু। শশী বলে উঠল, হ্যাঁ বুবু, আমার তো এই প্রথম এক কাছ থেকে তিমি দেখার সৌভাগ্য হলো, ঈষৎ কি সুন্দর সব অনুভূতি। বৃষ্টি, ইয়াসমিন গিয়ে বসেছিল, ওরাও আবার চলে এলো ডেকে, তুষার, তুহিন একসাথে দাঁড়িয়ে আছে। এরই মাঝে ওই ব্লগার মেয়েটা আবার ক্যামেরা নিয়ে ব্লগ করতে লেগেছে, বক বক করে কানের মাথা খাচ্ছে। হিমের পাশেই ছিল। ওর ভাবনার সুতো এক্কেবারে ছিঁড়ে দিয়ে মেয়েটি এক প্রকার ছুটে শিশির আর কুয়াশার কাছে চলে এলো। এতক্ষণ পর মেয়েটাকে এভাবে ছুটে আসতে দেখে শিশির সহ কুয়াশাও বিচলিত হলো। শিশির বলে উঠল, আরে, আরে আস্তে। এভাবে ছুটছো কেন? পড়ে যাবে তো। মেয়েটি শিশির সেসব কথায় পাত্তায় দিল না। সম্পূর্ণ আগ্রাহ করে বলে উঠল, অ্যাডভোকেট শিশির স্যার। উচ্ছ্বাসিত স্বর তার। কুয়াশা ভ্রু কুঁচকে চায়ল। সবার উৎসুক দৃষ্টি এখন শিশির আর মেয়েটির উপর। মেয়েটি আবার বলে উঠল, এটা স্বপ্ন নয়, সত্যি। আমি সত্যি বাস্তবে আছি নাকি কোনো ফ্যান্টাসিতে। শিশির ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বাকিরাও হা। হিমদ ভ্রুমরু কুচকে এই ছাগলের মতো বক বক করা মেয়েটা দেখছে, শিশির বলল, ইয়েস, আম শিশির মালিথা। বাট, আই নো ইউ। আরে আমার মতো এত তুচ্ছ, পুচকি মেয়েকে আপনি কি করে চিনবেন? আম জনতা থরি না হুমায়। মেয়েটির কথায় হিমঠোঁট চেপে হাসল অনেকেই। শিশির নিবিষ্ট চোখে চেয়ে। মেয়েটি আবার বলল, আমি এত বড় ফ্যান আপনার স্যার, বিসিএস ক্যাডার হওয়ার পুরো ভিডিও এবং সবখানের ব্লগ, রিলস আমি দেখা বাদ রাখিনি। আর আপনার সুনাম তো ছড়িয়ে আছে সবখানে। শিশির আবার বিচলিত হলো, মেয়েটা প্রচণ্ড কথা বলে বুঝল কুয়াশা এতক্ষণ চেয়েই ছিল। কুজ্র ফ্যালফ্যাল করে দেখছে মেয়েটাকে। কুয়াশা বলল, এক্সকিউজ মি মিস। তোমার পরিচয়টা জানতে পারলাম না এখনো।
ঘুরে তাকালো মেয়েটি। এবার বলে উঠল, ও মাই গড, মিসেস শিশির মালিথা। কুয়াশা এবার পূর্ণ দৃষ্টি দিল। শিশির মেয়েটির কথায় কারেকশন করতে বলল, ওর পরিচয় অ্যাডভোকেট কুয়াশা মালিথা। শুনে কুয়াশা তাকালো। সব সময়ই শিশির এটা বলে। সে প্রথমে জিজ্ঞেস করলে বলেছিল, তুই নিজের পরিচয় ক্রিয়েট করেছিস আমার পরিচয় ঘুরে বেড়ানোর জন্য। অ্যাডভোকেট শিশির মালিথার বউ তুই। তোর পরিচয় অ্যাডভোকেট কুয়াশা মালিথা। সেদিন শুনে কুয়াশা আপ্লুত হয়েছিল, স্বামীর প্রতি ভালোবাসা আরো চারগুণ বেড়েছিল। মেয়েটি শিশিরের কথায় এবার যেন ফিদা হলো, বলে উঠল, হায় কিয়া বাত হ্যাঁ, কি কিউট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলে থেমে আবার কুজ্ঝর দিকে তাকিয়ে বলল, আর এই কিউট পিউট বেবিটা আমাদের মেয়ে। কুয়াশা বলে। শুনে মেয়েটি আরো নেচে উঠে বলে, ওয়াও, এত কিউট কেন সব। মাশাআল্লাহ। নাম কি তোমার প্রিটি বেবি? কুজ্ঝ কিছুক্ষণ তাকিয়ে থেকে বাবার গলা জড়িয়ে ধরল। তার এই মেয়েটাকে কেমন ভয় লাগছে, গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। শিশির বলল, বাবা, আন্টিটা নাম জিজ্ঞেস করছে বলো। সে বাবার কথা শুনে আবার মাথা তুলে বলল, পয়েলিকা কুজ্জ। বর্ষণ পাশে থেকে কারেকশন করে বলে উঠল, প্রহেলিকা কুজ্জ। মাশাআল্লাহ। তুমিও বহুত কিউট বাবা, তোমার নাম কি আর এনার কি হন তোমার? বর্ষণ মালিথা, আমার চাচু, ফুপি আর ওটা বোন হয়। বাহ, কি সুন্দর কথা বলো। বলে কুয়াশাকে বলল, আপনারা ফ্যামিলি সহ এসেছেন ম্যাম? হ্যাঁ, ফ্যামিলি ট্যুর। মেয়েটি এবার ক্যামেরা অন করে আবার তার বক বক শুরু করলো। ক্যামেরা সামনে দিয়ে শিশিরকে ক্যাপচার করে নিয়ে বলতে লাগলো, হাই ভিউয়ার্স, এই দেখেন আমাদের অ্যাডভেঞ্চার ট্রাভেলে কারা রয়েছেন আমাদের সাথে। অ্যাডভোকেট শিশির মালিথা অ্যান্ড হিজ ওয়াইফ মিসেস অ্যাডভোকেট কুয়াশা মালিথা অ্যান্ড দয়ার কিউট কিউট প্রিটি প্রিন্সেস। আমি তো তাদের দেখা পেয়ে ভীষণ এক্সাইটেড হচ্ছি। আপনারাও নিশ্চয় খুব এক্সাইটেড হচ্ছেন। হ্যাঁ, হবারই কথা। সো ভিউয়ার্স, আপনারা কমেন্টে কিন্তু আপনাদের ফিলিংস জানাতে ভুলবেন না। আপাতত এখানে কাট করছি। পরবর্তী আপডেট আবার আপনাদের সামনে তুলে ধরবো। বাই। সবাই দাঁড়িয়ে মেয়েটার বকবক গিলে গেল। মেয়েটা কথা বলে প্রচুর আর চঞ্চল তা দেখেই বোঝা যাচ্ছে। ক্যামেরা রেখে শিশির আর কুয়াশাকে বলল, আমরা ফ্রেন্ডরা আপনাদের সাথে একটা সেলফি নিতে পারি স্যার, ম্যাম? শিশির সম্মতি দিল। ওর বান্ধবীদের ডেকে নিয়ে দুইজনের সাথে ছবি উঠাল। এরপর আবদার করলো ফ্যামিলির সাথে একটু পরিচয় করবে। এত করে মেয়েটা রিকোয়েস্ট করতে লাগলো যে কুয়াশা না করতে পারল না। তারা এমনিতেই ফ্যামিলিকে কখনো পাবলিক করে না। তুষারদের সবার প্রফেশন গোপন রেখে কুয়াশা শুধু পরিচয়টা দিল। এখানে পাবলিকের মাঝে ঝামেলা হতে পারে ভেবে মেয়েটাকে মানা করলো দ্বিতীয়বার ক্যামেরায় ক্যাপচার না করতে। প্রথম বলে কিছু বলতে পারেনি। মেয়েটাও বুঝে মেনে নিল। এরপর বিদায় নিয়ে আবার সেই হাওয়ার গতিতে অন্যদিকে চলে গেল, তার পরিচয় আর দিয়ে গেল না। কুয়াশারাও আর ঘাটল না। ব্লগারের থেকে দূরে থাকায় ব্যাটার। হিম এবার যেন অনেকক্ষণ পর নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ ওই মেয়ের বকবকে সে নিজেই কথা বলার শক্তি খুইয়ে ফেলেছিল যেন। বিড়বিড় করে বলল, ভাঙা রেডিও, পুরো মাথা হ্যাং করা। এত কথা কিভাবে বলে এরা? এটা তো আমার বোনের থেকেও দ্বিগুণ। ওরা যেটি ঘাটের কাছে পৌঁছে গেল। আর মিনিটের মাঝে জাহাজ ভিড়ে যাবে। সবাই আবার হৈহল্লা করে উঠল। কারণ ফাইনালি সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে গেছে। শশী কুজ্ঝকে বলে উঠল, কুজ্ঝগুড়ি, আমরা সেন্টমার্টিন দ্বীপে চলে এসেছি। কুজ্ঝ তা শুনে বলল, ইয়ে, আমলা থেন তো আমার 3 তলে এতেতেই। মজা, মজা। হাতে তালি দিতে লাগলো। একই সাথে সানভিও হাতে তালি দিল আর বলতে লাগলো, সবার মাঝে আরো উত্তেজনা 10 গুণ বেড়ে গেছে। অপূর্ব সৌন্দর্যের দারুচিনি দ্বীপ। এ যেন অদৃষ্টার অপূর্ব সৌন্দর্যমণ্ডিত লীলা খেলা। নীল পানি, চিকচিক বালি, অসংখ্য অগণিত পাথর, সারি সারি নারিকেল গাছ, শীতল সমীরণ। আর কি লাগে পৃথিবীর মায়া বাড়াতে? সবার দৃষ্টি মুগ্ধতায় ছেয়ে যাচ্ছে। নীরবতা পালন করে সমুদ্রের বুকে ভাসতে ভাসতে প্রবাল দ্বীপের স্বাদ নিয়ে নিল। জেলেরা মাছ ধরছে, সেই দৃশ্য কত সুন্দর। এরপর জাহাজ ভিড়ল পূর্ব দিকের জেটি ঘাটে। সারি সারি বেশ কয়েকটা ভিড়েছে। নৌকা, ট্রলার, স্পিডবোট। এত ভিড় বাড়ল ক্রমেই যে এক প্রকার যুদ্ধ বাধার মতো।
নিহার এগিয়ে গিয়ে সেখানের জাহাজের ক্যাপ্টেনকে কিছু বলল, তখন সঙ্গে সঙ্গে ওদের জন্য সুবিধা করতে রাস্তা ক্লিয়ার হয়ে গেল, নয়তো এই জাহাজ থেকে বের হতেই 20 মিনিট লেগে যেত ওদের। জাকির মালিথার এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। তাদের সুবিধা মতো বের করা হলো। 4টা জাহাজ পার হয়ে তারা ঘাটের সিঁড়িতে নামল। এরপর সাঁকো ধরে এগিয়ে গেল। সবাই হাঁটছে আর চারিকোল দেখছে। ওরা বিচের এক সাইডে এসে থামল। শশীরা সব বিচে নেমেই গল্প করতে লেগে গেছে। তুষার বলল, রিসর্ট তো পশ্চিম বিচে। হ্যাঁ, রিক্সা বা অটো নিতে হবে। নিহার বলল। এরপর হিম বলল, তোমরা থাকো, আমি আর মিহির ভাই দেখছি গিয়ে। ওরা সম্মতি দিলে চলে গেল অটো আনতে। কুয়াশারা রাজ্যর গল্প জুড়েছে দাঁড়িয়েই। এদিকে ওই 3টা অবয়ব নেমে কিছুটা দূরে একটি দোকানে অবস্থান করেছে। কল করে আপডেট ভাই নামক বসের কাছে পৌঁছানো হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা অটো নিয়ে এলো। এখানে এই সময় গাড়ি পাওয়া দুষ্কর। আর ভাড়া তো আগুন। ওরা 4টি অটো এনেছে। ব্যাগ ম্যাগগুলো সব তুলে ফেলেছে। এরপর একে একে সব অটোতে উঠে পড়ল। তার আগে পাশ থেকে প্রত্যেকে ডাব কিনে নিয়েছে। হিম বলে উঠল, নারিকেল জিঞ্জারায় এসেছি আর নারিকেল খাবো না তাই কখনো হয়। সবাই হেসে উঠল। তারই পাশে ওই ব্লগার মেয়েরা এসে থেমেছে। ওরাও ওখান থেকে নারিকেল কিনল, সাথে ভিডিও তো মাস্ট। সবাই দেখল। এদিকে অটো ছেড়ে দিল পশ্চিম বিচের উদ্দেশ্যে। সেখানেই তাদের রিসর্ট, চাঁদের বাড়ি বিচ রিসোর্ট। হিম অটোতে বসেই মুখ ঘুরিয়ে ওই মেয়েগুলোর দিকে তাকিয়ে আস্তে করে বলে উঠল, যেখানে যাই সেখানেই এসে হাজির হয় মাথা খাওয়া পাবলিক। সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের মোহিত দৃশ্য উপভোগ করতে পৌঁছে গেল ওরা অপরূপ সৌন্দর্যমণ্ডিত চাঁদের বাড়ি বিচ রিসোর্টে। একে একে অটোগুলো রিসর্টের সামনে থামল। এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। প্রিমিয়াম কোয়ালিটির এই রিসর্টটি ভেতরে বলো আর বাহিরে বলো অসাধারণ দেখতে। এখানেই রিসর্ট থেকেই বিচ ভিউ করা যায়। রিসর্টটিতে আলাদা আলাদা কটেজে তৈরি করা। আর সব থেকে নজর কাড়া বিষয়টি হচ্ছে কটেজগুলো কাঠের তৈরি এবং দেখতে ত্রিভুজাকৃতির। সারি সারি বেশ অনেকগুলো কটেজ মিলিয়ে চাঁদের বাড়ি বিচ রিসোর্ট। ওরা বাহির থেকে দেখতে দেখতে ভেতরে প্রবেশের সব ফর্মালিটি পূরণ করল। রিসর্টের কর্মীরা শিশিরদের অভ্যর্থতা জানালো। বেশ সমাদরের সাথে ওদের রিসর্টের মাঝে প্রবেশ করানো হলো। রিসর্টটির সীমানা করা বাঁশ ফেরেতা দিয়ে সুন্দর নকশা করে বেড়া দিয়ে এবং সঙ্গে গেট করা, সেটাও বাঁশের। অনেকটা জায়গা জুড়ে শীতল, শান্তশিষ্ট, নিরিবিলি এবং অপরূপ সৌন্দর্যের রিসোর্ট। রিসর্টের মাঝে নারিকেল গাছে পরিপূর্ণ। ফুল গাছ, দলনা, সুইমিং পুল, লাইটিং করা কটেজ, বসার জন্য এক এক জায়গায় চড়ার পাতা। সব মিলিয়ে মণিমুগ্ধকর স্থান। প্রবেশ করে আশেপাশে নজর দিয়ে ওরা উপভোগ করছিল ভেতরের সৌন্দর্য। ওদের কটেজগুলোর সামনে এসে কর্মী তাদের দেখিয়ে দিল সবটা। এরপর চাবি দিয়ে চলে গেল। এখন দুপুর টাইম, তাই রোদ ঝলমল করছে। নারিকেল গাছের ফাঁকফোকর দিয়ে জমিনে প্রবেশ করছে। ওদের বুকিং করা মোট কটেজ 9টি। দুজন দুজন করে, সাথে যার যার ছেলে মেয়ে আছে তারা থাকবে। কাপলদের জন্য কোনো সমস্যা হলো না। জাকিয়া আজমিরাকে বললেন, মীরা তুই মেজোর সঙ্গে থাক। আমি তোদের ভাইয়ের সাথে থাকবো যেহেতু। তোরা 2জন থাক, হিম ওর মেজো চাচুর সঙ্গে থাকবে, আর বাকিদের তো সমস্যা নেই, 2জন করে হয়ে যাবে। উপস্থিত সবাইও এটাই বলল। এরপর একে একে ওরা রুমের তালা খুলে প্রবেশ করল। প্রবেশ করতেই কুয়াশা দেখে বলে উঠল, বাহ, কি সুন্দর রুম। কাঠের তৈরি সব কিছু। কুজ্র বাবার কোলে ঘুমিয়ে গেছে, সে অটোতে ওঠার পরই ঘুমিয়েছিল। বাবার সাথে ডাবের পানি খেতে খেতে শিশির কুয়াশাকে বলল, ওই দেখ উপরেও থাকার জন্য জায়গা, ওখান থেকে রাতের বিচ ভিউ হবে অপূর্ব। কুয়াশা শুনে সামনের দিকে উপরে তাকালো, দেখলো সত্যি কাঠের তৈরি সিঁড়ি দিয়ে উপরে উঠলে থাকার জন্য বেড, আর গ্লাস দেয়া জানালা। সেখান থেকে তাকালে নীল পানির সমুদ্র ভিউ, সত্যি সব অপূর্ব। কুয়াশা শিশিরের দেখানোর পর সত্যি সত্যি আগে কাঠের সিঁড়ি বেয়ে উঠে গেল, গিয়েই মুগ্ধ হয়ে গেল। ত্রিভুজের মতো রুম, উপরের দিকেও তেমনই কোণা হয়ে উঠেছে। সে শিশিরকে উপর থেকে বলল, হ্যাঁ, এটা তো সত্যি অসম্ভব সুন্দর গো। শিশির মুচকি হাসে ওর কথায়, তার বউ আহ্লাদি হয়ে উঠেছে। সে ব্যাগ রেখে মেয়েকে নিচের বেডটাতে শুইয়ে দিল, ব্যাগ খুলে একটি পাতলা কাঁথা বের করে শরীরের উপর দিল।
কপালে চুমু আকুল তার পাকনি পাখিটার, সারাক্ষণ পাখির মতো এটা ওটা জিজ্ঞেস করতে করতে এসেছে, ভেবেই নিজ মনে হাসল, তার এক টুকরো প্রশান্তি। এরপর নিজেও বসল। এতটা পথ জার্নি করেছে। কুয়াশা উপরের বেডে শুয়ে পড়েছে। শিশির নিচের বেডে শরীর এলিয়ে দিল। উপরের দিকে তাকিয়ে শিশির নিচু স্বরে যেমনটা কুয়াশার কর্ণে পৌঁছায় তেমন করে বলল, আহ্লাদি বউ অনুভূতি বল। আমি সুখের রাজ্যে আছি গো। শিশির শুনে হাসে। বলে, নিচে নেমে আয়। ওখানে থাকার জন্য দুইটা রাত পাবি। সাথে আমাকেও পাবি পাশে। কুয়াশা শুনে উঠে বসে। লজ্জা কাজ করল কিঞ্চিত। এ ছেলের কথাতে তার এখনো লজ্জা লাগে, বড্ড দুষ্টু, নিজ মনে হেসে নামতে নামতে বলল, তুমি বড্ড ফাজিল। হ্যাঁ, সেটাও তোর কাছে। কুয়াশা আর কথা পায় না। সে উপর থেকেই বরকা খসিয়ে ফেলেছিল। নিচে এসে দেখল একটি কাঠের আলনা আছে। সেটির উপর বোরকাটি রাখল, এরপর বেডসাইড টেবিলের উপর দেখল কমপ্লিমেন্টারি সব জিনিসপত্র দেয়া আছে। ওগুলো ওদের প্রয়োজন নেই, ওরা বাসা থেকে সবটাই এনেছে। এখানের তোয়ালেরও প্রয়োজন নেই। ব্যাগ থেকে সব প্রয়োজনীয় জিনিস বের করে কুয়াশা বলল, তোমার মেয়ের কাছে থাকো, আমি আগে বের হয়ে আসি। গোসল করব একেবারে। হ্যাঁ, করে নে। দুপুরের খাবার খেতে হবে। আচ্ছা থাকো তোমার মেয়ের কাছে। বলেই চলে গেল। শিশির উঠে শার্ট খসিয়ে ফেলল। উদম শরীর আবার বিছানায় এলিয়ে দিল, উপর হয়ে মেয়ের পাশে শুয়ে চোখ বন্ধ করে নিল। মিহির আর ঈশা এসে রুম দেখে মুগ্ধ হয়েছে। ওরা কিছুক্ষণ সময় রুফের বেডটাতে বসে সময় কাটিয়ে নিয়েছে, এরপর নিচে নেমে এসেছে। ঈশা গোসল করে জিনিসগুলো গোছগাছ করছিল। মিহির গেছে গোসলে এখন। এলেই বের হবে। সানভিও এখন ঘুমে। স্মৃতি ছেলেটাকে তোলার চেষ্টা করছে। হাত মুখ ধুয়ে দিবে বলে। গোসল আজ করানোর প্রয়োজন মনে করল না। নতুন স্থান, হুট করে আবহাওয়া চেঞ্জ হলো, আজই গোসল করালে ঠান্ডা লাগবে ভেবে আগামীকাল করাবে। রিজভিকে বলল, তোমার ছেলে উঠছে না তো? থাক, তুলো না এখন, আরেকটু ঘুমিয়ে নিক। খাবার সময় হয়ে আসছে, ফ্রেশ করাতে হবে তো। ঘুমাচ্ছে, একটু ঘুমাক। বলে সে এই রুমের বারান্দায় চলে গেল। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। কাঠের তৈরি টুল আর বেতের মুড়া আছে কয়েকটা। সে বসল একটি মুড়াতে। স্মৃতিকে ডাকল, এই রসমালাই, এদিকে এসো। স্মৃতি বিরক্ত হয়, এই ডাকটা সে ছেলের সামনে দিতে মানা করে। কবে শুনে নেবে আর শিখে গেলে বিপদ। সে ভেজা চুলে এগিয়ে গেল বারান্দার দিকে, গিয়ে এখান থেকে বীজ দেখে মুগ্ধ হল। শস বাতাস শোনা যাচ্ছে, পানির ঢেউ। অনেক লোকের আনাগোনা। রিজভি স্মৃতিকে পেছনে থেকে হাত ধরে টেনে নিয়ে কোলের উপর বসিয়ে নিল। তাকালো দুজন দুজনের দিকে। স্মৃতি রিজভির গলা জড়িয়ে রেখে আবার বিচের দিকে তাকালো। বলল, আগের মতোই এখনো তুমি। আর তুমিও। স্মৃতি রিজভির বুকে মাথা রাখল, দুইজনের দৃষ্টি ওই নীল পানির সমুদ্রে। শশী, নিহার দুজনই একসঙ্গে গোসল করে নিয়েছে। শশীও ওই উপরের বেডটা আবিষ্কার করল। গোসল করে ভেজা চুলে ঘুরতে ঘুরতে হঠাৎ সিঁড়ি দেখল। বিষয়টা বুঝতে সিঁড়ি বেয়ে উপরে উঠে সে মুগ্ধ হয়ে গেল। কিছুটা চেঁচিয়ে বলে উঠল, এই নেভিয়ান সাহেব, এদিকে দেখেন কি সুন্দর আর চমৎকার একটি জিনিস। নিহার নিচের বেডে শরীর এলিয়েছিল। শশীর কথা পেয়ে আশেপাশে শশীকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছে না। ভ্রু কুচকাতেই শশী আবারও নিহারকে ডেকে উঠল। নিহার এবার পেছনে ঘুরে উপরে তাকালো, দেখল শশী উপরে উঠে বসে আছে। বিষয়টা দেখতেই আরো দ্বিগুণ ভ্রু কুচকাল সে। বলল, এই তুমি ওখানে কিভাবে? শশী খিলখিল করে হেসে উঠল। বলল, আমি ভূত হয়ে উপরে চলে এসেছি। এখন আপনার ঘাড় মটকা। বলে আবার হেসে দিল। নিহার আগের ন্যায় উপরে চেয়ে শশী বলল, আরে সত্যি, এসে দেখেন কি দারুণ জায়গা। আমি তো পাগল হয়ে যাচ্ছি এসব দেখে। নিহার শশীর কথা শুনে উঠে পড়ল। গোসল করাতে মুখটা স্নিগ্ধ লাগছে। সাদা টি শার্ট এবং অ্যাশ কালার ট্রাউজার পরেছে। সে শশীর দিকে তাকাতে তাকাতেই দীর্ঘ শক্তিশালী শরীর নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বিষয়টা এবার তার বুঝে এলো। এটা কখনো দেখা হয়নি। এছাড়া সমুদ্র তার দেখতে দেখতে মোহিত হওয়া জিনিসটা ফিকে হয়ে গেছে। সে শুধু মা, বাবা, বউ, ভাই, ভাবিদের সঙ্গী মাত্র। তবুও এই কটেজটার এই আলাদা বিষয়টা দেখে বেশ ভালোই লাগলো।
শশীর এতটা উৎফুল্লময় বদন দেখে আরই ভালো লাগছে। বউয়ের মুখের হাসি তারও প্রশান্তির কারণ। মুচকি হেসে গিয়ে শশীর সামনাসামনি বসল। জানালা খুলে দিয়েছে শশী। হুড়হুড় করে বাতাস প্রবেশ করছে। ফ্যানের কোনো প্রয়োজনই পড়ছে না। শশী উৎফুল্লতার সঙ্গে বলল, সেই সুন্দর না বিষয়টা? তুমি খুশি তো? অনেক। নিহার হাসে। সমুদ্রের দিকে তাকিয়ে বলে, এই সমুদ্রতেই তোমার নেভিয়ানের প্রফেশন। তার জীবনের আয় রোজগারের পথও এই সমুদ্রতে আটকে। আর এই সমুদ্রই আমার বউপাখির থেকে আমাকে বছরের পর বছর দূরে রাখে। শশীর হাসি কমে যায়। ম্লান বদনে নিহারের দিকে তাকায়। নিহারও তাকায়। অনেকক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শশীর কেন যেন বুকটা আচানক খা খা করতে লাগল। নিহার বউয়ের অভিচিত্র বুঝে নিল। হাত ধরে টেনে নিল সামনে থেকেই। শ্যামবর্ণ গোলগাল মুখটি দুই হাতের আজলে নিয়ে কপালে ওষ্ঠ চুম্বন করল। শশী চোখ বন্ধ করে নিল। শশীর মাথাটা বুকে রেখে আলতো জড়িয়ে ধরল। সমুদ্রের দিকে নজর দিয়ে বলল, এই সমুদ্রই আবার তোমার আমার দূরত্ব বাড়াবে বউপাখি। শশী শক্ত করে জড়িয়ে ধরে বলল, যে সমুদ্র আমার স্বামীকে দূরে রাখে সেই সমুদ্রের প্রেমে পড়েই আমি মোহিত হচ্ছি। নিহার এবার শব্দ করে হেসে দেয়। শশীকে আরেকটু জড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ তাই তো দেখছি। আমার বউ তার সতীনকে এতটা ভালোবাসে। শশী গাল ফুলায় নিহারের কথায়। অনুযোগ করে বলে, মোটেও নয়। আমার ভালো লাগার জিনিস এটা। কি সুন্দর সব। নিহার শব্দহীন আবার হাসে। দুজনে বসে থেকে কিছুক্ষণ সময় কাটায়। এরই মাঝে শিশিরের কল আসে। জানায় তারা বের হবে লাঞ্চের জন্য। নিহার সম্মতি দিয়ে শশীকে বলে, তৈরি হয়ে নাও, খাবার সময় হয়ে গেছে। শশী শুনে নিচে নেমে পড়ল। একটি সাদা এবং বাসন্তী রঙের মিশ্রণে সুতি চুড়িদার কুর্তা পরে নিল। ভেজা চুল ছেড়ে রাখল। হালকা পাতলা সাজগোছো করে নিহারের সাথে বেরিয়ে পড়ল। বের হয়ে দেখল সবাই বাহিরে চড়াটে বসে গল্প করছে। বড়রা সব রেস্ট করছে রুমে। বাহিরে 3টার পর বের হবে জানিয়েছে। আপাতত শিশিররাও লাঞ্চ করে রেস্ট করবে, বিকেলে বিচে যাবে। নিহার শশীও গিয়ে যোগ দিল। কুয়াশা, ঈশাও কুর্তা পরা। স্মৃতি, বৃষ্টি, ইয়াসমিন 3 পিচ পরেছে। এদিকে ব্লগার সেই মেয়েগুলোও এই রিসর্টে উঠেছে। মেয়েটির কণ্ঠ পেয়ে ওরা ওদিকে তাকালো। মেয়েটি পুরো রিসর্টের ভিডিও বানাচ্ছে। শশী বলল, মেয়েটির হাঁপ লাগে না বোধ হয়। হিমফ্রন কেটে বলল, না বুবু, হাঁপালে আর এই ছাগলের মতো বকবক করতো নাকি। পুরোই মাথা ব্যথার গোডাউন। হিমের কথায় হেসে ফেলল সবাই। শিশির টিপ্পনি কেটে বলল, কিরে শালা বাবু, মেয়েটার প্রতি তোর অ্যালার্জি হলো কেন হঠাৎ? কাহিনী কি? ক্রাশ ট্রাশ খেলি নাকি? হিম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবাই আরেক দফা হেসে ফেলল। হিম চোখ মুখ ছোট করে চেয়ে রইল। নিহার বলল, মেয়েটা কিন্তু সুন্দরী আছে। মেয়েটার সাথে তোর সেটিং করিয়ে দিই, কি বলিস? সারাদিন ব্লগ করবে আর ছাগলের মতো বকবক করবে। মিহির হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ জমবে কিন্তু বেশ। খেতে গেলে ব্লগ, শুতে গেলে ব্লগ, উঠতে গেলে ব্লগ, বসতে গেলে ব্লগ, জীবন তেনা। সবাই আরেক দফা হেসে উঠল। বৃষ্টিও সুযোগ বুঝে বলে উঠল, হ্যাঁ এরপর দেখা গেল বাসর ঘরেরও সব লাইভ ব্লগ বানিয়ে পাবলিসিটি করে ফেলবে। এবার আরো জোরে হেসে ফেলল সবাই। হিম বেচারা একটা মাত্র কথা বলে সেই ফাঁসা ফেসে গেছে। যাকে বলে এক্কেবারে মাইনকার চিপায়। দাঁত মুখ শক্ত করে খেয়ে ফেলা লুকে মেয়েটিকে আর চোখে দেখছে। তুষার বলল, আচ্ছা হয়েছে হয়েছে, বেচারা আমার ছোট ভাইটাকে নিয়ে আর হাসি উড়িও না তোমরা। চলো এখন। সব হাসতে হাসতে উঠে দাঁড়ালো। ওরা হাঁটতে লাগলো। এখন ওরা এখানের গলাচিপা নামে স্থানে যাবে। সেখানে বেশ ভালো মানের রেস্টুরেন্ট আছে। খাবার জন্য সেখানের উদ্দেশ্য বের হলো। গাড়িতে যেতে হবে। ওরা গল্পে গল্পে রিসর্ট থেকে বের হলো। এদিকে অবয়ব 3টি এই রিসর্টে কোনো কটেজ পায়নি। তাই এখানে উঠতে পারেনি। পাশে একটা রিসর্ট আছে, সেখানে থেকে তাঁবু নিয়েছে ভাড়াতে। সেই তাঁবুর মাঝে রাত থাকবে আর নজর রাখবে। রিসর্ট থেকে কুয়াশারা বের হতেই আড়াল হয়ে গেল ওরা। নিহারের আবার খটকা লাগলো। সে আশেপাশে চোখ রাখল। ভালো করে সবখানে দেখতে লাগলো। কিন্তু কিছুই পাচ্ছে না। বিষয়টাতে সে বিরক্ত হচ্ছে। যদি তাদের উপর সত্যি নজর রাখা হয় তো খুব ধূর্ত ব্যক্তিদের রাখা হয়েছে।
নয়তো তার চোখ ফাঁকি দেয়া সহজ হতো না অন্তত। কুজ্র, সানভি, শ্রাবণকে ঘুম অবস্থায় রেখে এসেছে মায়েদের কাছে। বর্ষণও সেই সাথে থেকে গেছে দাদা দাদিদের সাথে। শিশিররা খাবার নিয়ে আসবে জানিয়েছে। দুপুরের লাঞ্চ করতে ওরা সবাই একটি রেস্টুরেন্টে এসেছে। কথা ছিল গলাচিপা পাড়ার মেরিন পার্কটি দেখে আসবে আর খেয়ে আসবে। কিন্তু সেটা আর করেনি। কাছের একটি বেশ ভালো মানের রেস্টুরেন্ট বলা যায় সেখানে এসেছে। রেস্তোরাঁর নিরিবিলি টেবিলে গিয়ে সব বসলো। এখানে খাবার অর্ডার গিয়ে করতে হবে, তাই তুষার, তুহিন, নিহার গেল। বাকিরা বসে। খাবার এখানের প্রধান হলো বিভিন্ন প্রজাতির মাছ, হরেক রকমের মাছের পোশরা সাজানো। মাছ দিয়েই বিভিন্ন পদ তৈরি। বড় মাছগুলো পিস হিসেবে বিক্রি হয়। ওরা সেখানে অর্ডার করলো ফ্রাইড রাইস সাথে বোল করাল মাছ, রূপচাঁদা ফ্রাই, সুন্দরী পোয়া সাথে গলদা চিংড়ি ভুনা, এছাড়া কুড়া যেটা দেশি মুরগির মাংসকে বলা হয়, আর প্যাকেজিংয়ে দেয়া 5 রকমের ভর্তা, সালাদ সহ দই, কোক। অর্ডার করে জায়গায় বসতে না বসতেই ব্লগ মেয়েটি হাজির। কুয়াশারা দেখে চোখ বড় বড় করে তাকালো। যেখানে যাচ্ছে সেখানেই এই মেয়ের আগমন। মেয়েটি প্রথমে কুয়াশাদের খেয়াল না করলেও বসতে গিয়ে খেয়াল করলো। বসতে বসতেই সবার উদ্দেশ্যে হাই দিয়ে বসল। ওরা দেখল মেয়েটির সাথে একটি বড় মহিলা আছে। মহিলাটি কে হতে পারে ধারণা করতে পারল না। হয়তো গাইড করার জন্য ম্যাম, আর নয়তো বড় বোন হবে তবে। এরই মাঝে শিশিরদের খাবার চলে এলো। সার্ভ করে খাওয়া ধরল। কিন্তু বিপত্তি ঘটল যখন শ্রবণে এলো ব্লগ করা মেয়েটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ইয়া আল্লাহ, এখানে মাছের দাম এত! আল্লাহ! একটি মাত্র কাটা পিচের দাম 150 থেকে 250। ওমা, আবার কোনোটির দাম বলছে 400-500। কি চড়া দামরে ভাই! মেয়েটির কথায় শিশিররা ঠোঁট টিপে হাসছে। কুয়াশা খেতে খেতে হাসছে, বলল, মেয়েটি মজার আছে অনেক, কথাগুলো ভালোই লাগছে শুনতে। শিশির ফ্রন কেটে বলল, তোর থেকেও এক ধাপ এগিয়ে গেছে। নিহার শুনে বলল, আরে আমার বোনের থেকে না, তোর বোনের থেকেও এক ধাপ এগিয়ে গেছে বল। কুয়াশা আর শশী চোখ ছোট ছোট করে চেয়ে রইল একে অপরের বরের দিকে। শিশির, নিহার হাসছে আর খাচ্ছে। হিম এবার অনুযোগ করে বলল, ওটাকে মজার বলছো বুবু? এতগুলো লোকের সামনে দাম নিয়ে ব্লগ করছে, তাও চেঁচিয়ে। দেখো সব ওর দিকে হা করে তাকিয়ে। মাঝে লাজলজ্জা হা বলতে নেই বোধহয়। মিহির শুনে বলল, ব্যাপার না ভাই, ভ্রমণ ব্লগে সবই বলতে হয়। বার তুই এত চেতে যাচ্ছিস কেন ভাই? সব আবার ঠোঁট টিপে হাসছে। হিম থতমত খেল, আবার বোধহয় লাগবে ওর পিছনে। কিছুটা বিরক্ত স্বরে বলল, এই তোমরা ওই ছাগলের মতো বকবক করা মেয়েটার সাথে আমাকে জড়িও না তো। জাস্ট ইরিটেটিং গার্ল। তুহিন ভারী স্বরে থামাতে বলল, চুপচাপ খাও সবাই। কেউ আর কথা বলল না। মনোযোগ দিয়ে সেন্ট মার্টিনের খাবার উপভোগ করতে লাগলো। ওই মেয়েগুলো এখন ব্লগ রেখে খাচ্ছে। খাওয়া শেষ করে ওরা বাকিদের জন্য খাবার প্যাকিং করে নিল। প্রায় 2টা বাজতে চলল। মায়েরা খাবে এখন। রিসর্টে ফিরে ওরা জাকিয়াদের খাবারগুলো খাওয়ার জন্য সেখানের কর্মীদের ডাকল। কটেজের পাশে খাবার জন্য জায়গা করা আছে সেটা দেখিয়ে দিল। চারিদিকে খোলামেলা, উপরে কাঠের ছাউনি। জাকির মালিথা, জাহিদ মালিথা, জাকিয়া, আম্বিয়া, আজমিরা সহ কুজ্জ, সানভি, বর্ষণ খেতে বসল। ওয়ান টাইম প্লেট আর গ্লাস নিয়েছে। কুজ্জ, সানভি মায়েদের কাছে খাচ্ছে। শ্রাবণকেও টুকটাক ইয়াসমিন খাইয়ে দিচ্ছে। বাকিরা রেস্ট করতে চলে গেছে। সুস্বাদু সব খাবার বেশ আয়েশ করে খেলেন জাকির মালিথারা। প্রশংসাও করলেন রান্নার। দেশি মুরগির কুড়া রান্নাটা অসম্ভব সুস্বাদু বলতে হয়। খাওয়া দাওয়ার পার্ট চুকিয়ে একটু জিরাতে যে যার কটেজে চলে গেল। কুজ্জরা দাদিদের কাছে রয়ে গেল। 3টার পর বের হবে ঘুরে ফিরে সূর্যাস্ত দেখে সেন্ট মার্টিনের বড় বাজারে যাবে বারবিকিউ করার জন্য সকল সরঞ্জাম কিনতে। কটেজের রুফের বেডে কুয়াশা আর শিশির উঠেছে। জানালা খুলে দিয়েছে। শস বাতাস আসছে। আরামে ঘণ্টাখানেক ঘুমিয়ে নেওয়া যাবে। শিশির চিত হয়ে শুয়ে কুয়াশা জানালার পাশে সমুদ্র দেখছে আর রাজ্যর বকবক করে এটা ওটা বলছে। সাথে শিশিরকেও হুহা করতে হচ্ছে। এক সময় বিরক্ত হয়ে গেল শিশির। চোখ মুখ কুঁচকে বসে থাকা কুয়াশা হাতের কবজা ধরে টানের উপর ঝটকা দিয়ে বুকের উপর ফেলল। ঘটনার আকস্মিক কিছুটা চমকাল। শিশির বিরক্ত এবং ধমকের সুরে বলল,
আর একটা কথা বলবি তো এই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। চুপচাপ ঘুমা। কুয়াশা শিশিরের বুকের উপর দুই হাত ভর দিয়ে ওর দিকে তাকালো। চোখ মুখ সংকুচিত করে বলল, আমি এখানে ঘুমাতে এসেছি। তো কি করতে এসেছিস? ফুটবল টিমের জন্য হানিমুনে এসেছিস? আই মিন আমার মেয়ের ভাই বোনদের জন্য। শুনে কুয়াশা শিশিরের লোমশ বুকে কিল বসিয়ে দিল বলল, ফালতু লোক। মুখে যখন যা আসে তাই বলে দেয়। আমি কি করলাম? তুই তো বললি ঘুমাতে আসিসনি। আমি বলতে চেয়েছি সমুদ্র বিলাস করতে এসেছি, ঘুমিয়ে কাটাতে নই। সেটার জন্য গোটা 3 দিন পাবি। এখন রেস্ট করে নে, শরীর খারাপ করবে নয়তো। আর শরীর খারাপ করলে সমুদ্র বিলাস কেন আমাদের সেকেন্ড টাইম চান্সটাও মিস হয়ে যাবে, যেটা আমি একদমই চাইছি না। চান্স নো মিস, বলে দুষ্ট নজরে চায়ল আর ঠোঁটের মাঝে দুষ্ট একটা ইশারা করল। যা দেখে কুয়াশা ক্ষেপে কিল ঘুষি দিয়ে বলল, ফাজিল লোক। শিশির হাসছে খেপিয়ে দিয়ে। কুয়াশা শিশিরের হাসি শুনে আর দেখে থেমে গেল। এতটা সুদর্শন পুরুষ কেন তার স্বামীটা মোহিত করে ক্ষণে ক্ষণে। এক মেয়ের বাপ বলবে কে? এই তো হাসছে যেন সুদর্শন পুরুষের অপূর্ব সেই হাসি। কবি, সাহিত্যের ভাষায় নারীর হাসির সৌন্দর্যে নাকি পুরুষ ঘায়েল হয়। আর সে তো হয় তার স্বামী নামক পুরুষটির হাসিতে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কুয়াশা শিশিরের বুকের উপর শরীর ছেড়ে দিল ধরল নিবিড় আলিঙ্গনে। মাথা রেখে মোহিত স্বরে বলল, আমার সুদর্শন স্বামী। শিশির হাসি থামিয়েছে যখন কুয়াশা আবেগী হয়ে জড়িয়ে ধরে। এখন ওর মুখে সেই চিরায়ত মোহিত সম্বোধন পেয়ে সেও কুয়াশা কোমরের উপর দিয়ে দুই হাতের বন্ধনী অটুট করল। আবেশে বুকে জড়িয়ে নিয়ে কুয়াশার গালের উপর ওষ্ঠ দাবিয়ে গাঢ় চুম্বন করল। বলল, রাগ করবে, কিছুক্ষণ পরে তা আবার হাওয়াও হবে। শুরু হবে তার আহ্লাদিক না, আমার আহ্লাদি বউ। কুয়াশা মুচকি মুচকি হাসতে লাগলো। শিশিরও ঠোঁট প্রসারিত করে হেসে চোখ বন্ধ করল। তুহিন, ইয়াসমিন আর শ্রাবণ কটেজের রুমের নিচের বেডেই হাসি মোজায় মেতেছে। শ্রাবণ বাবার বুকের উপর, তুহিনের পাশে ইয়াসমিন শয়নরত। শ্রাবণকে ইয়াসমিন সুরসুরি দিচ্ছে আর সে চিল্লিয়ে হেসে হেসে উঠছে, তা দেখে তুহিন, ইয়াসমিনও হেসে উঠছে। বাবা মায়ের সাথে খুনসুটিতে মেতেছে শ্রাবণ। তুহিন হাসতে হাসতে বলল, বাবা, আম্মু পচা তাই না? শুধু সুরসুরি দিচ্ছে। পচা আম্মুকে আম্মু ডাকবে না, ঠিক আছে? অমনি শ্রাবণ বাবার কথার সাথে তাল মিলিয়ে বলে উঠল, না, না, না। একাধিকবার বলতে থাকলো। তুহিন শুনে হেসে উঠল। ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল, দেখছো, আমার ছেলে বাবার কথা মেনে নিয়েছে। তার আম্মুকে আম্মু ডাকবে না এখন। ইয়াসমিন মেকি রাগ নিয়ে শ্রাবণের উদ্দেশ্যে বলল, এই পাজি ছেলে, আমি তোর আম্মু নই। শ্রাবণ আবার বলল, না, না, না। একটি শব্দ পেয়ে সেটাই রিপিট করছে সে। তুহিন আবার হাসল। ইয়াসমিন আলতো করে শ্রাবণের বাহুতে চাপ্পড় দিয়ে বলল, পাজি ছেলে, যা, তোর আম্মু না আমি। আমি বর্ষণ কুলঝড় আম্মু হয়ে যাব। একদম মা বলে ডাকবি না। থাক বাপ বেটা মিলে। বলে সে মজা করে পাশ ফিরে শুয়ে পড়ল। তুহিন তা দেখে শ্রাবণকে বলল, বাবা, তোমার পচা আম্মু অভিমান করেছে দেখ। সে অভিমান করতেও জানে নাকি? ইয়াসমিন কোনো সাড়া দিল না। তুহিন সেদিকে তাকালো, হাসল ক্ষীণ। এরপর শ্রাবণকে পাশে নামিয়ে দিল খেলনা হাতে দিয়ে। ঘুরে ইয়াসমিনের দিকে তাকালো। পাশ ফিরে শুয়ে ইয়াসমিনে পেট বরাবর হাত দিয়ে কাছে টেনে নিল, ফিসফিস করে বলল, আমার মামাতো বউ কি অভিমান করতেও জানে? ফুপাত স্বামী যদি রাগাতে জানে, মামতো বউও অভিমান করতে জানে। তুহিন ফিসফিস শব্দে হেসে দিল। ইয়াসমিন নিঃশব্দে হাসল। অমায়িক এক পুরুষকে স্বামী রূপে পেয়েছে। জীবনে কখনো চড়াও হয়ে কথাটিও বলে না। সব কথা তার নরম স্বরে এবং নরম ভাবে। ইয়াসমিন লোকটির প্রতি ক্ষণে ক্ষণে মুগ্ধ হয়। তুষার, বৃষ্টি পাশাপাশি শুয়ে মুখামুখি মুখ করে গল্প করছে। বর্ষণ এই ঘরে থাকবে না জানিয়েছে। সে কুটি চাচুর সাথে থাকবে। তাই এই রুমে আসছেও না সে। অনেকদিন পর একান্ত করে স্বামীকে পেয়ে বৃষ্টির বদনে উৎফুল্লতা দেখা দিচ্ছে। তুষার বউয়ের বকবক শুনছে আর তাকিয়ে দেখছে। বৃষ্টি কিছুক্ষণ পর কথা থামিয়ে বলল, এসপি সাহেব কি দেখছেন? আমার অষ্টাদশী বৃষ্টিকে। বৃষ্টি সলজ্জে হাসে। চোখে লজ্জারা খেলা করে, বলে, এখনো কি অষ্টাদশী আছি? আমার কাছে তুমি আজীবন অষ্টাদশী বৃষ্টি।
বৃষ্টির বদনে আবার কুণ্ঠাবোধে ছেয়ে যায়। স্বামীর দিকে নজর দিয়ে বলে, তুমি একটুও বদলালে না। তুমি বদলাতে দাওনি তাই। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া তুমি। তুষার মুচকি হাসে। বলে, এত ক্রিমিনাল ধরি দিন রাত ডিউটি করি, কিন্তু এরও মাঝে আমার স্বস্তি তোমরা। সারাটাক্ষণ আমার মন থাকে তোমাদের উপর। ক্লান্ত শরীর কটেজে ফিরে এলিয়ে দিলে পুরোটা সময় তোমাদের উপর বিচরণ করে। আমার জীবনের প্রশান্তিময় পাওয়া তুমি, সুখের ঠিকানা দিয়েছ বর্ষণের মাঝে। বলে বৃষ্টিকে কাছে টেনে কপালে চুমু আঁকে। বৃষ্টি হাসে। আলতো করে জড়িয়ে ধরে। বলে, আমার সেই আগের প্রেমিক পুরুষ। ভালোবাসি এসপি সাহেব। তুষারও হাসে। বলে, সর্বসুন্দরী নারী আমার বুকে। ভালোবাসে তোমার তুষার তার বৃষ্টিকে। সেই চিরায়ত শব্দে ভালোবাসি প্রকাশ, চিত্তটি শীতলতায় ছেয়ে যায়, আরেকটু শক্ত করে ধরে। চোখের কোণায় পানি আসে, কিন্তু তা গড়াতে দেয় না, চোখ বন্ধ করে স্বামীর শরীরের ঘ্রাণ নিতে ব্যস্ত থাকে। ফিসফিস করে আবেগী স্বরে বলে, দায়িত্ববান পুলিশ অফিসার, দায়িত্ববান বাবা, সর্বোপরি আমার দায়িত্ববান স্বামী। জাকিয়া, আম্বিয়া, আজমিরা একটি কটেজের রুমে একসাথে শুয়ে গল্প করছে। জাকির মালিথা আর জাহিদ মালিথা দুই ভাই একটি রুমের বারান্দায় বসে বিভিন্ন গল্প গুজব করছে। মুরব্বিদের গল্প মানেই প্রাচীনকালের, তেমনি আগের দিনের গল্প জুড়েছে। হিম তাদের রুমটিতে নিচের বেডে শুয়ে ফোন টিপছে, বন্ধুদের ভ্রমণ সম্পর্কে বলছে, ছবি তুলেছে সেগুলোও গ্রুপে পাঠাচ্ছে। তারা দেখে নানান সব কমেন্ট করছে। এদিকে কুজ্জো, সানভি, বর্ষণ হিমের সাথে সেই রুমের ছাদের বিছানায় বসে খেলাতে মগ্ন। তারা এত সুন্দর ইন্টারেস্টিং জায়গা পেয়ে বড্ড আনন্দিত, কৌতূহল সাথে উৎফুল্লতা। ছোট মাথায় নানান প্রশ্ন। সেগুলো হিমকে জিজ্ঞেস করছে চেঁচিয়ে চেঁচিয়ে বর্ষণ। হিম উত্তর করছে। কুজ্জো এবার বলল, কুতি মামাই উপলে আত। হিম শুনে বলল, তোমরা খেল মামাই, আমি আসছি একটু পরে। না এখনই আত। হিম না পেরে উঠে গেল। বর্ষণ হিমকে বলল, কুটি চাচু দেখ কি সুন্দর সুন্দর নৌকা দেখা যায়। হিম দেখল মাছ ধরার জন্য বাঁকা বাঁকা নৌকা, পাল তোলা নৌকা। হিম গিয়ে বসে ওদের সাথে। কুজ্জো বলে, এ কুতি মামা খেলবে আমাদের সাথে। কি খেলছো তোমরা? আগদুম বাগদুম ঘোলাদুম থাজে। হিম শব্দ করে হেসে ফেলে। কুজ্ঝর মুখে কথাগুলো এতটা কিউট লাগলো শুনতে। সেও কুজ্ঝর মতো করে বলল, তোমরা আগদুম বাগদুম ঘোলাদুম থাজে খেলছো? হাম। সানভি হেসে ওঠে। বর্ষণ বলে, ওটা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হবে কুলচুটি। তুমি তুপ থাকো থ্যাতাই বলেতে আমি। হিম বর্ষণ এবার একসাথে হেসে ওঠে। হিম বলল, আচ্ছা চলো আমরা খেলি। বলেতে বলতেই ওরা কুটি কুটি 5-5-10 আঙুলগুলো বিছানার উপর ছড়িয়ে দিল। হিম মুখে মুখে বলছে। ওরা হেসে কুটি কুটি হচ্ছে। সময়টা তারা সমুদ্রের বাতাসের শব্দে আর সমুদ্রের স্বাদ নিতে নিতে কাটালো। বসন্ত ঋতুর আগমন ঘটবে, সেই আমেজে প্রকৃতিও আজ যেন সেজে উঠেছে। বসন্তের খোলা হাওয়া নারিকেল জিঞ্জারাতে আগমন ঘটেছে। তুমুল আওয়াজে সমীরণ বইছে। সেই সমীরণে রোদের প্রকোপটাকে দূরে হটিয়ে দিচ্ছে। মালিথা ভিলার প্রতিটি সদস্য বিচে এসেছে। বিকেল টাইমে লোকালয়ে সমাগম। কেউ কাপল নিয়ে ঘুরছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে, তো কেউ তাদেরই মতো ফ্যামিলি নিয়ে। ছোট ছোট বাচ্চারাও আছে। স্থানীয় মানুষজনের দেখাও পাওয়া যাচ্ছে। তারা আছে পশ্চিম বিচে। বালির উপর হাঁটতে হাঁটতে এখন সমুদ্রের পানির কাছে যাবে। দূর থেকেই ভিউটা ওরা এনজয় করতে করতে যাচ্ছে। কুজ্জো, সানভি হাঁটছে। কুজ্জো তার বাবার হাত ধরে হাঁটছে, সানভি তার বাবার হাত ধরে হাঁটছে। শ্রাবণ বাবার কোলে, এদিকে বর্ষণ কুটি চাচুর হাত ধরে হাঁটছে। কুজ্জো বেবি ফ্রক পরেছে, সাথে জুতো, আর মাথায় ওর রোদ নিরাময়ের জন্য হ্যাট। পিঙ্ক কালার কার্টুন টুপিটাতে তাকে পুতুলের মতো লাগছে। সানভি, বর্ষণের মাথাতেও ক্যাপ আছে। শশী, ঈশার মাথাতে কুজ্ঝর মতো টুপি। মূলত শশীকে দেখেই সে নিতে বাইনা ধরেছিল। জাকির মালিথাদের কোনো সমস্যা হচ্ছে না। দুই ভাই এমনিতেও বিকেলে বেশ অনেকটা হাঁটেন। তিন যা একসঙ্গে আছেন। শিশিররা সবার পেছনে আছে, কুজ্ঝকে সে এটা ওটা দেখাচ্ছে আর বলছে। বর্ষণ হিমকে প্রশ্ন করল, কুটি চাচু এখানে এত নারিকেল গাছ কেন? আর কোনো গাছই যে দেখছি না। হিম শুনে বর্ষণের প্রশ্নের উত্তর করে, এটা নিয়ে ইন্টারেস্টিং একটি ইতিহাস আছে চাচু। কি ইতিহাস?
এই দ্বীপের আরো দুইটা নাম আছে, জানো সেগুলো কি? কি? নারিকেল জিঞ্জিরা এবং দারুচিনি দ্বীপ। এরই কারণে কি এখানে নারিকেল প্রচুর? ঈশা শুনে প্রশ্নটা করল। হিম আবার উত্তর করল, আসলে বিষয়টা অনেকটা তেমনই। নারিকেল জিঞ্জিরা হবার কারণ, প্রথম কিছু দারিউশ আরব বণিক তাদের বাণিজ্যিক কাজের জন্য জাহাজে যাতায়াত করত সমুদ্রপথে। তারা তো আর জানতো না এই দ্বীপের নাম কি। তাই তারা নামকরণ করেছিল জিঞ্জিরা। সেসব বণিকরা বৃষামের জন্য এই দ্বীপে আশ্রয় নিত। এই দ্বীপে খুব একটা অন্য গাছ নেই। তখন তারা খাবার বা তেষ্টা মেটানোর জন্য এই দ্বীপে নারিকেল গাছ রোপণ করা শুরু করে। বাণিজ্যর সময় এসে এসেই রোপণ করত। এভাবে শুরু হয়েছিল এখানে নারিকেল গাছ বৃদ্ধি পাওয়া। এখানে কোনো স্থায়ীভাবে লোকবসতি ছিল না। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। ওরা ছিল মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের। ওরা বসতি গড়েছিল এই দ্বীপের উত্তরাংশে। কালক্রমে এই দ্বীপটি বাঙালিদের এলাকায় পরিণত হয়। আস্তে আস্তে স্থানীয় বসতি লোকজনের ভাষায় পরিবর্তন হতে হতে নারিকেল জিঞ্জারাতে পরিণত হয়ে যায়। দারুচিনি কেন হলো তবে? হিম থামতেই আবার ঈশা প্রশ্নটা করল। বর্ষণের চাচুর মুখে এই দ্বীপের নামকরণ শুনতে ভালো লাগছে, আগ্রহ নিয়ে শুনছে। হিম প্রশ্ন শুনে বলল, শুনেছিলাম একসময় ঐশকল দারিউস বণিকদের একটি বিশাল জাহাজ পানির নিচে থাকা পাথরের সাথে ধাক্কা লেগে নাকি ভেঙে পড়ে। সেখানে অবস্থানরত দারিউসিরা জীবন বাঁচাতে এই দ্বীপে ছড়িয়ে পড়ে। এরপর থেকে দ্বীপের নামকরণ হয়ে যায় দারিউসি দ্বীপ। দারিউস দ্বীপ, কিন্তু স্থানীয়রা দারিউস বলতে না পারায় দারুচিনি বলতো। ভাষার পরিবর্তন হয়ে দারুচিনি হয়ে গেছে। তখন থেকে দারুচিনি দ্বীপও বলতো স্থানীয়রা। বেশ ইন্টারেস্টিং, নিহার শুনে বলল। এসব ইতিহাসের সত্যতা কতখানি তা বলা সম্ভব নয়। লোকমুখে এবং তথ্য সূত্রতে সবার মাঝে ইতিহাসটা ছড়িয়েছে। স্মৃতি হাঁটতে হাঁটতে বলল, দারুচিনি দ্বীপ বলে হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় উপন্যাস আছে, পড়িসনি? আমি উপন্যাস কবে পড়লাম? মুভিও তো আছে উপন্যাসের উপর। দেখেছি, কিন্তু এত কিছু জানি না। ইতিহাস জেনে মুভি কে দেখে? মিহির চোখ মুখ কুঁচকে ফেলে শুনে বলল, তা জানবে কেন? পারো তো শুধু গাটি গাটি ঝগড়া করতে। মিহিরের কথা তেতে উঠল ঈশা। সবাই মিটমিট করে হাসছে। ঈশা বলল, দেখো, লেগ পুলিং করবা না একদম। সবাই হাসে। বৃষ্টি বলল, রূপালী দ্বীপ নামেও বোধ একটি উপন্যাস আছে। হ্যাঁ, দারুচিনি দ্বীপ এবং রূপালী দ্বীপ নামে উপন্যাসে তিনি এই দ্বীপকে প্রাধান্য দিয়েছেন। শুনেছিলাম হুমায়ুন আহমেদ স্যারের লেখা পড়েই অনেকে এই দ্বীপে আসার ইচ্ছে পোষণ করত। এরপর আস্তে আস্তে এটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। কুয়াশা এইটুকু বলে থামল। এরপর শিশিরের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এখানে হুমায়ুন আহমেদ স্যারের তৈরি করা বাড়ি সমুদ্র বিলাস দেখব আমরা। কুয়াশার সাথে সবাই সম্মতি দিল। শিশির বলল, এখানে ঘুরে নে। আগামীকাল সকালে নাস্তা করে বের হওয়া যাবে। সায় দিল সকলে। গল্পের মাঝে ওরা সমুদ্রের কিনারায় চলে এলো। এখন ভাটার সময় বলে সবার সুবিধা হলো, রিজভি বলল। এই সময়টাতে জোয়ার বেশি আসে না বোধ হয়। হ্যাঁ, এই সময় ভাটাই থাকে। নিহার উত্তর করল। এরপর জাকির মালিথা বললেন, ডাব নিয়ে আসো সবার জন্য। তোমার তেষ্টা পেয়েছে বাবা? তুষারের কথায় তিনি বললেন, তেমনটা নয়, কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আমি নিয়ে আসছি, তোমরা এনজয় করো। বাচ্চাদের দেখে রাখো। স্রোত আসবে। নিহার বলে চলে গেল। কিছুটা দূরে ডাব বিক্রেতা দাঁড়িয়ে ডাব বিক্রি করছে। এদিকে তিনটি অবয়ব আরামসে স্বাভাবিক মানুষদের মাঝে মিশে নজরদারি করছে। চিনবে কে তাদের? নিহার হাঁটতে হাঁটতে হঠাৎই হাঁটার গতি কমিয়ে দিল। ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত করে সতর্ক মস্তিষ্কে নজর বুলাল। নিহারের থেকে অনেকটা দূরে ওই অবয়বগুলো তবুও চমকে গেল। সঙ্গে সঙ্গে ওরা সেখান থেকে উঠে পড়ল। নিহার এখনো তাকিয়ে। এক পা দু পা করে হাঁটছে। সহসাই বিদ্যুৎ বেগে সামনে দৌড় দিল। সমুদ্রের কিনারা ঘেঁষেই কিছুদূর দৌড়ে গিয়ে একটি লোকে নাক বরাবর ঘুষি মেরে দিল। লোকটি সঙ্গে সঙ্গে ভেজা বালির উপর পড়ে গেল। চেঁচিয়ে উঠল, বাপ 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 গো! ওমা গো! মাইরেন না আমারে, মাইরেন না! ছাইরা দেন! নাক দিয়ে রক্ত পড়ছে। লোকটি এক বাড়িতেই পড়ে গিয়ে কান্না করতে লেগেছে। ওই দৃশ্য দেখে তুষার সহ শিশিররা দৌড়ে নিহারের কাছে চলে এলো।
পিছে পিছে সবাই আসছে। সেখানে উপস্থিত থাকা পর্যটকেরা কৌতূহল নজরে কেউ চায়ুল কেউ ছুটে এলো। তুষার দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে নিহার? নিহার এরই মাঝে লোকটির কলার চেপে ধরল। ধরে উঠাল। শিশির প্রশ্ন করল, হয়েছে কি ভাই? নিহার ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করল, এই কে তুই? ওভাবে নজরদারি করছিলি কেন? বল কে তুই? কে পাঠিয়েছে তোকে? তুষাররা ভ্রু কুচকাল তুহিন বলল, নজরদারি করছিল মানে? হ্যাঁ ভাই, নজরদারি করছিল। লোকটি নেতিয়ে পড়তে চাইছে, রিজভি বলল। একে তো আরেক ঘা দিয়ে প্রশ্ন করা উচিত ভাই। তুষার এবার শক্ত কণ্ঠে বলল, কি রে উত্তর দে। আরে বাপগণ আমি দালাল বাপ। আমারে মারো কেন? এইখানের কোনাপাড়ায় মোর বাড়ি। বিশ্বাস না হইলে লোকগো জিগান। দালালি কইরা খাই, আপনি গো মেলাখুন থিকা দেখতেছিলাম। ভাবছিলাম একটু সুবিধা করুম। কিন্তু আপনি তার আগেই মোরে ধইরা পিটান দিবার লাগলেন। ওরা ভ্রু কুচকাল, জাহিদ মালিথা বললেন, দালালি হবে, দেখে বোঝা যাচ্ছে। এসবের কাজই এগুলো। নিহার জিজ্ঞেস করল, নাম বল তোর। আজ্ঞে আলী। মিহির কৌতুক করে জিজ্ঞেস করল, আজ্ঞে আলী নাকি শুধু আলী? খালি আলী। নিহার এবার আশেপাশে নজর দিল। সবার উদ্দেশ্য বলল, আপনারা আপনাদের মতো এনজয় করুন প্লিজ। সবাই এবার একে একে ভিড় কমিয়ে ফেলল, কিছুটা দূরে এক স্থানীয়দের দেখা যাচ্ছে। নিহার তাদের উদ্দেশ্যে হাত ছাড়ল, ওরা এগিয়ে আসলে জিজ্ঞেস করল, এই লোককে চিনেন? হ চিনি, আলী দালাল। শালার কাম ঘুরতে আউনের লোকগো পটিয়ে দালালি করা। নিহাররা এবার নিশ্চিত হলো, যদিও প্রথমেই লোকটির কান্নার সাথে অদ্ভুত আচরণে বুঝেছিল। তুষার বলল, ছেড়ে দে নিহার। নিহার শুনে দালাল লোকটির উদ্দেশ্যে বলল, যা এক দৌড়ে বাড়ি যাবি। পরের বার নজরদারি করতে দেখলে পুলিশের হাতে তুলে দেব। লোকটি ভয় পেয়ে গেল। বাপ মায়ের নাম নিতে নিতে এক দৌড়ে স্থান ত্যাগ করল। লোকগুলো যেতেই নিহার হেসে ফেলল। হাসল অনেকেই। ভয় দেখাতেই পুলিশের কথা বলা। জাহিদ মালিথা বললেন, কিছু একটা আছে এইখানে। কাল থেকে অদ্ভুত নজরের পিছে আছি আমরা মনে হচ্ছে। তুষারা একে অপরের দিকে তাকালো, সান্ত্বনা দিতে বলল, তেমন কিছু নয় চাচু। টেনশন করো না। এনজয় করো। সামলে নেব আমরা। এরপর আর কেউ কথা বলল না। ওরা ডাব কিনে নিয়ে কিনারায় চলে গেল, ছবি উঠাল সমুদ্রের পানিতে পা ভিজিয়ে। কি সুন্দর অনুভূতি হলো। শীতল নীলাভ পানির ঢেউ এসে এসে বাড়ি দিচ্ছে। শশী কুজ্র আর সানভিকে নিয়ে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলছে। ঢেউ আসছে ওরা পিছিয়ে যাচ্ছে, আবার চলে গেলে ওরা এগুচ্ছে। দুই হাতে দুজনকে ধরে রেখেছে শশী। বর্ষণ হিমের সাথে হাঁটছে। হাঁটতে হাঁটতে একটি কচ্ছপ নজরে এলো। হিম বলল, চাচু ওই দেখ কচ্ছপ। ওয়াও। আপ্লুত হয়ে দৌড়ে গেল, কিছুটা দূর থেকে কুজ্রদের ডাকলো। শশী ওদের নিয়ে এগিয়ে এলো। বর্ষণ কচ্ছপের কাছে বসে পড়েছে। অনেকটা বড় কচ্ছপ, মাটি খুঁড়ছে। বর্ষণ বলল, এমন করছে কেন চাচু? এরা ডিম পারবে বলে এমন বালি খুঁড়ছে। ডিম পারে কচ্ছপ? হ্যাঁ পারে তো, একসঙ্গে অনেকগুলো করে 50 এক্সট্রা করেও কোনো কচ্ছপ ডিম পারে। বর্ষণ শুনে যারপরনাই অবাক হলো, বলল, আমি দেখব কচ্ছপের ডিম চাচু। এখানে তো কোথাও দেখছি না, দেখতে পেলে দেখাবো। কুজ্র, সানভি ফ্যালফ্যাল করে কচ্ছপ দেখছে। শশীও বর্ষণের মতো করে বসেছে হাঁটু মুড়িয়ে। কচ্ছপকে সে ছুঁয়ে দিল। বালি খুঁড়তে থাকা কচ্ছপ শান্ত হয়ে গেল তৎক্ষণাৎ। কুজ্র এবার চেঁচিয়ে উঠল। ভয় পেয়েছে, এতক্ষণ দেখছিল অদ্ভুত দৃষ্টিতে। শশী ছুতেই ভয় পেয়ে গেছে। কেঁদেও দিল জোরে, ওর দেখাদেখি সানভিও কেঁদে দিল। বর্ষণ বলে উঠল, আরে ওরা কাঁদছে কেন? শশী থামাতে পারছে না। দৌড়ে কুয়াশা এলো। সে শিশিরের সাথে ছবি তুলছিল। শিশিরও এসেছে। স্মৃতি এসে জিজ্ঞেস করল, কাঁদছে কেন ওরা? কচ্ছপ দেখে ভয় পেয়েছে বোধহয়। হিম বলল। রিজভি সানভিকে কোলে তুলে সান্ত্বনা দিচ্ছে। এদিকে কুজ্র মায়ের কোলে। কুয়াশা বলল, আম্মু এগুলো কচ্ছপ। কিছু করে না এগুলো। শশা ফুপি হাত দিয়েতে। কাঁদতে কাঁদতে তার উত্তর। এবার শশীরা হেসে উঠল। হাত দিয়েছে বলে কান্না করছে। হাসতে হাসতে হিম বলল, শিশির ভাই, তোমার মেয়েটা বুবুর মতো একদম দাঁড়িয়ে দেখছিল, কিছু হয়নি। শশী বুবু হাত দিয়ে নেড়েছে বলে ভয় পেয়ে গেছে। শিশির কিছু বলল না।
মেয়েকে কুয়াশার কোল থেকে নিয়ে চলে এলো ওখান থেকে। সে আর থাকবে না, যেখানে তার মেয়ে ভয় পায় সেখানে মেয়েকে রাখবেই না। বাবা মেয়ে পানিতে পা ভিজিয়ে হবুজ ছবি উঠল, ভিডিও করলো, কুয়াশা উঠল। তিনজনের ছবিতে গ্যালারি ভর্তি হয়ে গেল, সবাই মিলে সেলফি উঠল। ঈশা ঝিনুক কুড়ছে, রং বেরঙের ঝিনুক বালির সাথে মিশে আছে, নজরে পড়লে নিয়ে নিচ্ছে। আশেপাশে সব ঘুরতে ঘুরতে কুয়াশা দেখল একটি কসমেটিক্সের দোকান। দোকানটি একটি মায়ানমারের আরাকান থেকে আগত রোহিঙ্গাদের। সেখানে শামুক ঝিনুকের নানান সাজসজ্জার জিনিস বিক্রি করছে। এগিয়ে গেল কুয়াশারা। অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা নিচ্ছে, সেগুলো কুয়াশা কুজ্ঝর জন্য নিবে বলে ডাকলো। এই কুজ্ঝর বাবা, কুজ্ঝকে আনো এদিকে। শিশির ঘুরে তাকালো, মাঝে মাঝে এই ডাকটি সে দেয়, অদ্ভুত শুনতে লাগে তার। হৃৎস্পন্দন কেমন থমকে যায়। এই মেয়েটা তাকে আর কত অনুভূতির সাথে পরিচয় করাবে। শিশির মেয়েকে নিয়ে এগিয়ে এলো। শিশিরের পিছে পিছে নিহার, রিজভি, মিহিরও এলো। শশী একটি ঝিনুকের দুল তুলে নিহারকে বলল, দেখেন তো কেমন লাগে। নিহার দেখল, আবার নজর সরিয়ে দিয়ে একটি কালো রঙের বাঁকা ঝিনুকের দুল তুলে বলল, এটা দেখো। শশীর বেশ পছন্দ হলো সেটা। এরপর আরও কিছু জিনিস নিল। ঈশা এক ডজন ক্ষুদ্র শামুকের চুড়ি নিয়ে মিহিরকে দেখালো, বেশ সুন্দর, নিতে বলল। বৃষ্টি, ইয়াসমিন একে অপরকে দেখিয়ে নিজেদের মতো করে নিল। কুজ্ঝকে একটা হেয়ার ব্যান্ড নিয়ে পরিয়ে দিল কুয়াশা। ছোট ছোট সিল্কি চুল, তার টুপিটা অনেক আগেই খুলেছিল, ঝিনুক এবং শামুকের মিশ্রণে তৈরি। কুজ্ঝ আনন্দিত হলো বেশ। শশী বলল, বাহ, কুজ্ঝবুড়িকে কি সুন্দর লাগছে। কুজ্ঝ আরো আনন্দ পেল, তাকে সুন্দর বলেছে কিনা। শিশির এক জোড়া ছোট্ট চুড়ি তুলে নিল, মেয়ের কুটি কুটি হাতে পরাতে লাগলো। পরিয়ে দিয়ে কুয়াশাকে বলল, তোর থেকে আমার মেয়েকে সুন্দর লাগছে বেশি। কুজ্ঝ আবার খিলখিল করে হেসে উঠল। মায়ের থেকে সুন্দর বলাতে কুয়াশা চোখ ছোট ছোট করে চায়ুল। এরপর একটি রঙিন বেগুনি রঙের শামুকের মালা নিয়ে মেয়েকে পরিয়ে দিল কুয়াশা। একে একে কেনা হয়ে গেলে বিল দিল যার যার মতো করে। এরপর সেখান থেকে চলে এলো। এদিকে ব্লগার মেয়েটাও বিচে বন্ধুদের সাথে হাঁটছে আর ভিডিও করছে। ব্লগ আর এখন করছে না, শুধু ভিডিওই বানাচ্ছে। হাঁটতে হাঁটতে হিমদের কাছে চলে এলো ওরা। সূর্য অস্ত যাবার সময় হয়ে এসেছে। ওরা এগিয়ে যেতে লাগলো, যত এগুচ্ছে দৃশ্য তত মণিমুগ্ধকর লাগছে। বড় বড় পাথর দেখতে পেল এগিয়ে এসে। জাকির মালিথারা সেখানেই বসে আছেন। কুজ্ঝদের রেখে এসেছে তাদের কাছে। হিমরা সবাই হাঁটছে। ওই মেয়েরাও পাথরের দিকে এগুচ্ছিল। হঠাৎ পিছে থাকা হিমের তাতে বাড়ি খেল ভিডিও করা মেয়েটি। অসাবধানতায় লেগে গেছে, আসলে মেয়েটা ভিডিও করতে করতে হাঁটছিল। বেখায়ালে লেগে গেছে। মেয়েটি এবার অনুতপ্ত হলো। বলল, সরি মিস্টার, আসলে খেয়াল করিনি। হিমের মেজাজটা চড়ে গেল, বারবার বাড়ি খাচ্ছে আর সরি বলছে। আর এত ভিডিও করার কি আছে। এই মেয়ে মানুষ মানে আদিক খেতাবতী। কুয়াশারা এগিয়ে গেছে। এগিয়ে গেছে মেয়েটির বান্ধবীরা। হিম দাঁতে দাঁত চেপে বলল, এত ভিডিও কেন করতে হবে তোমার। মেয়েটি হিমের বলার ধরনে চেতে উঠল। সে কি সুন্দর নরম স্বরে সরি বলল। ভুল না হয় হয়েছেই। আর ঘুরতে এসেছে সেটা ভিডিও করবে না। এটা কে করে না। স্মৃতি হিসেবে সবাই করে রাখে। তবে এই ছেলের কেন বিরক্ত বোধ হবে। বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার কি তাতে। কথার ধরনে আরো রেগে গেল হিম। ফাজিল মেয়ে পুরো। এই ছাগল মেয়ে, তুমি তোমার ইচ্ছেতে ভিডিও করবে, তাতে আমার কিচ্ছু না, তবে বারবার কেন আমার উপর এসে পড়ছো। ইরিটেটিং গার্ল। শেষ কথাটা শক্ত স্বরে দাঁতে দাঁত চেপে বলল। মেয়েটি বেজায় রাগল। নেহাত শিশির স্যারের ভাই। নয়তো আজ বুঝিয়ে দিত তার সাথে এমন করে কথা বলার শাস্তি কি হয়। একটা অপরিচিত মেয়ের সাথে এভাবে কথা কোন মানুষ বলে। অভদ্র ছেলে। মনে মনে বলে ক্রুদ্ধ স্বরে বলল, দেখেন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমাকে ইনসাল্ট করছেন। দোষ করেছি আমি, সরিও বলেছি ভদ্রতার সাথে। এখন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আপনি আসছেন। আচ্ছা। বারবার দোষ করবে, বারবার সরি বলবে। দাদু বলেন, অপরাধ করলে অপরাধ স্বীকার করতে হয়, ক্ষমা চাইতে হয়। আমি স্বীকার করেছি। ক্ষমা করার দায়িত্ব আপনার। কারণ দাদু বলেন, ক্ষমা একটি মহৎ গুণ। কিন্তু আপনি তা না করে উল্টো আমাকে বকছেন।
হিম হতভম্ব হয়ে গেল, কিসের ভেতর কি লজিক তুলে আলোয় দাদুতে গেল কেন, সে শুনতে কখন চাইল। হিম মেয়েটার দিকে এবার পূর্ণ দৃষ্টি দিল, বাচ্চা বলা চলে মেয়েটাকে, বুদ্ধি শুদ্ধি এখনো হাঁটুর নিচে, এজন্য বয়স অনেকটাই কম মনে হচ্ছে। দোষটা শুধু এই বয়সে অকালপক্ক হয়ে গেছে। সবই যে তার হাতে থাকা এই ফোনের দ্বারা, সেটাও বুঝল। ভ্রু কুঁচকে সবটা লক্ষ্য করল সে। এরই মাঝে একটা মেয়ে চেঁচিয়ে বলল, কিরে তুই এখনো ওখানে কি করছিস, জলদি আয়। মেয়েটিও আর দাঁড়ালো না, কটমট নজরে তাকিয়ে ক্যামেরা অন করে দিল, বলতে লাগলো, হাই ভিউয়ার্স, চলে এলাম আবারও আপনাদের সামনে, আমি শাহরিন মোস্তফা। আর শুনতে পেল না, নাম অবধি শোনা গেল। হিম মেয়েটার দিকে তাকিয়েই ছিল, তার বকবক করা শুনছিল, বকবক করতে করতে চলে যাচ্ছে। মেজাজটা খিটখিটে করে গেল। বিরক্ত স্বরে বলল, শাহরিন মোস্তফা, হা, বাঙালি ব্লগার। কুয়াশারা পাথরের কাছে এসে উঠেছে, কিছু পাথরের গায়ে শৈবাল জায়গা করেছে, পিচ্ছিল হয়ে আছে। শিশির সাবধানী বাণী দিল, সাবধানে পা দিও তোমরা, পিচ্ছিল কিন্তু অনেক। ওরা একে একে সব পাথরের উপর উঠে একে একে অতিক্রম করতে লাগলো, এখানে নিচে গিরা অবধি পানি। ছেলেরা প্যান্ট টেনে উপরে উঠিয়েছে, গিরার উপরের বড় বড় লোম দৃশ্যমান। সারি সারি পাথরের উপর পশ্চিম মুখ করে সবাই বসল, সূর্য অস্ত যাওয়া শুরু করেছে। হায় কি সুন্দর দৃশ্য! ক্যামেরা বন্দি করতে কেউ ভুলল না। লালাভ ক্ষয়ষ্ণুমা আলো ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যাচ্ছে, প্রকৃতিকে দীপ্তিহীন করে দিচ্ছে। সূর্য ডোবার সঙ্গে নীল আকাশ রক্ত বর্ণ হয়ে উঠছে, যেন কেউ লাল রং তুলি ছুড়ে দিয়েছে আসমানে। অদৃষ্টার কি লীলাময় সৃষ্টি, কি সুন্দর রহস্যময় ধরত্রী। এই ধরনীতে আরো কত যে রহস্য লুকিয়ে রেখেছেন তিনি। সূর্য প্রায় ডুবে গেছে, লাল ডিমের কুসুমটি এখন ক্ষীণ দেখা যাচ্ছে। আপ্লুতের সঙ্গে ওরা উপভোগ করছে সমুদ্র কিনারার সূর্যাস্ত। পানির উপর যেটুকু দৃশ্যমান ছিল এবার সেটাও মিলিয়ে গেল। ধরত্রী এখন ক্রমেই তিমিরে ঢেকে যাচ্ছে, নীলদরিয়া তিমিরে ঢেকে বর্ণহীন হয়ে উঠবে। চলবে। গল্প, বুনোল বাঘা তেঁতুলের মালিথা ভিলা। সূচনা পর্ব। লেখনীতে রোজা রহমান।